আপনারা শুনছেন আধার 48। সময়টা ছিল গ্রীষ্মকাল। দুপুর গড়িয়ে বিকেলের আকাশে হেলে পড়েছে সূর্যটা। গ্রামের নির্জনতা খানিকটা ভাঙে শুধু মাঠে খেলতে থাকা কিশোরদের চিৎকারের কারণে। পলাশপুর গ্রামের পশ্চিম প্রান্তে মজনু কাকার পরিত্যক্ত বাগানের পাশের খেলার মাঠে ছেলেরা জড়ো হয়ে ক্রিকেট খেলত। চারদিকে ধুলো উড়িয়ে চলছে তাদের খেলা। ব্যাট হাতে নোমান, সবার মাঝে সবচেয়ে সাহসী আর দুষ্ট বলেই সে পরিচিত। নোমান ভাই, মারেন একটা ছক্কা, ফিরোজ চিৎকার করে বলে। নোমান ব্যাট তোলে, নজর ফিল্ডারদের উপরে, তারপরে বলার সিফাতের দিকে। গড়গড় করে ছুটে এলো বল, ঠাস, ব্যাটে লেগে বলটা আকাশের দিকে উঠে গেল। ছেলেরা তখন উল্লাসে ফেটে পড়ে, ছক্কা ছক্কা ছক্কা। এইদিকে বলটা সোজা উড়ে গিয়ে পড়ে মাঠের পশ্চিম পাশের পুরনো জংলা বাড়ির ঝোপঝাপের মধ্যে হারিয়ে যায়। ওই বাড়িটা নিয়ে অনেক গুজব রয়েছে। কেউ বলে ওখানে জিন বাস করে, আবার কেউ বলে রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়। কিন্তু ক্রিকেটের উত্তেজনায় সেই গল্প ভুলে ছেলেরা এক দৌড়ে গিয়ে বাড়িটির পাশে হাজির হয়ে যায়। ভাই, বল তো খুঁজে পাচ্ছি না। পেছন থেকে ডেকে উঠল ফিরোজ। নোমান একটু বিরক্ত হয়ে এগিয়ে যায়। এইটা কি, একটা বল খুঁজতে পারলি না? বলে সে নিজেই ঝোপের দিকে এগিয়ে যায়। ঝোপে ঢুকে চারদিক খুঁজতে থাকে। কাটা, গাছপালা, আরও রয়েছে পুরনো পাথরের স্তূপ। কোথাও বল নেই। পাশেই সজীব আর সিফাত পুকুরের পাড়ে খুঁজছে। কেউ কেউ আবার বাড়ির পশ্চিম পাশে ঘুরে দেখছে। কিন্তু অবাক করার বিষয় হলো বলটি যেন কোথাও নেই। এটা যেন মাটির নিচে ঢুকে গিয়েছে। নোমান থেমে দাঁড়ায়। হঠাৎই একটা শীতল হাওয়া তার গায়ে লেগে যায়। সে চারপাশে তাকায়, আশেপাশে কেউই নেই। সে তখন একা। মুহূর্তের মধ্যেই যেন মাঠের কোলাহল হারিয়ে যায়। পাখিরা যেন থেমে গিয়েছে, বাতাস থমকে গিয়েছে। নোমান পেছনে ফিরতেই দেখে ভেতরের কিছু লতা পাতা নড়ছে। সে একটু থেমে থেকে এগিয়ে যায় সেদিকে। পেছন থেকে ফিরোজ চিৎকার করে বলে, নোমান ভাই, নোমান ভাই, ওইদিকে যেও না, ওইখানে সাপ থাকতে পারে, সাবধানে থাকো। সজীবও বলে ওঠে, ভাই, না যাওয়াই ভালো, বল খুঁজতে গিয়ে যদি কিছু হয়ে যায়। কিন্তু নোমান কারো কথা কানে নিচ্ছে না। সে ধীরে ধীরে ঝোপের ভেতরে ঢুকে পড়ল। ঝোপের ভিতরটা অনেকটাই ঘন আর ভেজা। মাটির গন্ধে চারপাশ ভরে গিয়েছে। নোমান ভাবে হয়তো বলটা এখানেই কোথাও পড়েছে। কিন্তু এত লতাপাতা আর গাছগাছালের ভেতরে খুঁজে পাওয়া খুবই কঠিন বিষয়। সে দুহাত দিয়ে লতাপাতাগুলো সরাতে লাগলো। মাঝে মাঝে কাঁটাগুলো লেগে তার হাতে আঁচড় পড়ছে। এরই মধ্যে সিফাত, সজীব আর ফিরোজ এগিয়ে এসে ওকে সাহায্য করতে শুরু করে। সবাই মিলে ধীরে ধীরে ঝোপের ভেতরটা পরিষ্কার করে। অতঃপর ঝোপঝাড় থেকে লতাপাতাগুলো টেনে সরাতেই হঠাৎ তারা একটা পুরনো ভাঙাচোরা কুয়ো দেখতে পায়। কুয়োটার চারপাশে শ্যাওলা জমে গিয়েছে, উপরে লতাপাতা ঝুলছে। নোমান তখন কুয়োর কিনারায় দাঁড়িয়ে ভেতরে উকি মারে। সে দেখতে পায় কুয়োর পানিটা এখনো নড়ছে, যেন কেউ ভেতরে কিছু ফেলে দিয়েছে বা কিছু একটাকে নাড়িয়ে দিচ্ছে। তখন সজীব কাঁপা কাঁপা গলায় বলে, এই কুয়োর পানি তো অনেককাল ধরেই থম ধরে থাকে, এখন এমন নড়তেছে কেমনে? হ্যাঁ, সিফাত বলে, বাতাসে হয়তো এমন হচ্ছে। কিন্তু নোমান কিছুই বলে না। সে স্থির চোখে তাকিয়ে আছে কুয়োর পানির দিকে। হঠাৎই পানির ওপর থেকে ছোট্ট একটা লাল বল ভেসে ওঠে। বলটা আবার ডুবে যায়। চারজনই অবাক হয়ে যায়। বলটা তো দেখতে ঠিক তাদের হারিয়ে যাওয়া বলটার মতোই। তারপর আরেকটু পরেই বলটা আবার ভেসে ওঠে। কুয়োর পানি আবার ধীরে ধীরে শান্ত হয়। একটু আগের সেই নড়াচড়া যেন কখনোই ছিল না। চারজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সবার দৃষ্টি এখনো সেই ছোট্ট লাল বলটার দিকে, যেটা একটু আগেই পানির ভেতর থেকে ভেসে উঠেছে। নোমান বলটা থেকে চোখ সরিয়ে সজীবের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিরে সজীব, তোদের বাড়ির পাশেই তো এই বাড়িটা, তাই না? সজীব মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমাদের বাড়ি তো ওই পেছনেই। নোমান আবার জিজ্ঞেস করে, এই বাড়িতে একটা কুয়ো আছে, তা আমি তো কখনোই শুনিনি আর জানতামও না। সজীব একটু হেসে বলে, আমরাও ছোট থাকতে এই কুয়োটা এমনি এমনি ঝোপঝাড়ে ঢাকা অবস্থায় দেখেছি। সবসময় এমন গাছগাছালের ভেতরেই লুকোনো ছিল। সিফাত বলে, তাইলে এটা আগে থেকেই ছিল? মনে হয় অনেক পুরনো কুয়া।
সজীব মাথা নেড়ে বলে, হ্যাঁ, এলাকার অনেকেই বলে। অনেক আগের কথা। এই বাড়িতে তখন লোকজন থাকতো। তারা এই কুয়ো থেকেই পানি তুলত, আর এই পানি দিয়ে রান্না করত, এই পানি পান করত। তখন কুয়োটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। নোমান বিস্মিত হয়ে বলে, তবে আমি তো এই দিকটায় অনেকবার এসেছি, কুয়োটার কথা তো কখনোই শুনিনি। তখন সজীব বলে, আমি মার কাছে শুনেছি। তিনি বলেছিলেন এই বাড়ির লোকজন নাকি হঠাৎ করেই সব ছাইপাশ গড়িয়ে শহরে চলে যায়। এরপর থেকেই বাড়িটা ফাঁকা পড়ে থাকে, কারো যাওয়া আসা থাকে না। আর কুয়োটাও সময়ের সাথে সাথে ঝোপঝাড়ে ঢাকা পড়ে যায়। আর কুয়োর পানি এখন একেবারেই শান্ত। কিন্তু একটু আগের সেই নড়াচড়া, বল ভেসে ওঠা, সব যেন কোনো কল্পনা। তবু বলটা এখনো কুয়োর মাঝখানে ঠায় ভেসে আছে। নোমান এক দৃষ্টিতে বলটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, বলটা তো তুলতে হবে নাকি? আমাদের খেলা চলতেছে। সজীব তখন মুখ কুঁচকে বলে, কিন্তু এই কুয়ো থেকে একটা বল আমরা কি করে তুলব? ভাই, এটা তো সোজা কাজ না, তাই না? ভেতরে হাত দিলে পড়ে যাব। আবার এদিকে দড়ি কাটা কিছুই নেই। নোমান চারপাশে তাকিয়ে দেখে মাটিতে একটা বাঁশের লাঠি পড়ে আছে। সেটা দেখিয়ে বলল, এই যে এখানে তো একটা লাঠি আছে। ফিরোজ, তুই এই লাঠিটা দিয়ে বলটা তুলে দে। তখন ফিরোজ একটু ঘাবড়ে যায়। তারপর লাঠিটা হাতে নিয়ে কুয়োর কিনারে এসে পানির ভেতরে উকি দেয়। বলটা তখনও মাঝখানে হালকা দুলছে। ফিরোজ ধীরে ধীরে লাঠির মাথা দিয়ে বলটাকে ঠেলার চেষ্টা করে। একবার, দুইবার পানি ছলছল করে ওঠে। লাঠির স্পর্শ লাগলেও বলটা যেন একটুও সরে না, আবার থেমে যায়। তখন ফিরোজ বলে, ভাই, ওটা এমন করছে যেন নিজেই উঠতে চায় না। নোমান বলে, আর একটু চেষ্টা কর, একটু নিচের দিক থেকে ঠেলা দে। ফিরোজ তখন আবার চেষ্টা করে, আবারও নিচের দিকে একটু ঢুকিয়ে বলটাকে তুলতে চায়। কিন্তু হঠাৎ করে কিছু একটা ঘটে যায়। লাঠির মাথা হঠাৎ পানির নিচ থেকে কিছু একটা এক ঝটকায় টেনে নিয়ে যায়। ছপ করে একটা শব্দ হয় আর পানিগুলো ছিটকে ওঠে। ফিরোজ তখন আঁতকে উঠে পিছনে সরে আসে। ভাই, কেউ যেন আমার হাত টেনে ধরেছিল। সজীব আর সিফাত তাড়াতাড়ি ওর দিকে ছুটে আসে। নোমান বলে, কি বললি? টেনে ধরছিল? ফিরোজ কাঁপা কাঁপা গলায় বলে, আমি লাঠি নামাইছিলাম না, হঠাৎ পানির নিচ থেকে মনে হইল কিছু একটা আমার লাঠিটা চেপে ধরেছে। তারপর এক ঝটকায় লাঠির মাথা পানির নিচে ঢুকে যায়। আমি ভয় পাইছি ভাই। চারজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সজীব আস্তে আস্তে করে বলে, ভাই চল না, বল না তুললেও হবে। খেলার জন্য কি আরেকটা বল আর পাওয়া যাবে না? চল এখান থেকে। নোমান কিছু না বলে আবার কুয়োর পানির দিকে তাকিয়ে থাকে। বলটা এবার আর মাঝখানে নেই, তলিয়ে গিয়েছে। শুধু পানি টলটল করছে, আর একেবারে নিচ থেকে যেন ফ্যানার মতো একটা বুদবুদ উঠে আসছে। চারজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর সজীব ধীরে বলে, ভাই চল, বল না নিলেও হবে। আমার কেমন জানি খুব ভয় লাগতেছে। সিফাত বলে, হ্যাঁ, এইখানে কিছু একটা আছে হয়তো। তখন এইদিকে নোমান একবার কুয়োর দিকে তাকায়, আবার বলটার দিকেও তাকানোর চেষ্টা করে। বলটা তলিয়ে গিয়েছে, এখন শুধু পানির নড়াচড়া। তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন নোমানের মনে হচ্ছে পিছনে যেন কুয়োর ভিতর থেকে কিছু একটা আবার ভেসে উঠেছে, কিন্তু সে আর পিছনে তাকায় না। চারজন ধীরে ধীরে কুয়োর পাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে খেলার মাঠে এসে দাঁড়ায়। এইদিকে আকাশে তখন মেঘ জমাট বেঁধেছে, আলো কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ একটা ছেলে মানুষের গলা ভেসে আসে, সজীব ভাই, সজীব ভাই, তাড়াতাড়ি চলো, বাড়িতে তোমার ছোট বোনটা খুব অসুস্থ। সজীব থমকে দাঁড়ায়, মুখটা তখন ফ্যাকাশে হয়ে যায়। অনিকা, কি হয়েছে? ছেলেটা ছুটে এসে বলে, জ্বর, খুব জ্বর, চোখ বুজে যাচ্ছে, খালি কাঁপতাছে, আন্টি কইছে হাসপাতালে নিয়ে যাইতে হইব। সজীব তখন আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হাতে থাকা ব্যাগটা ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। নোমানও দৌড়ে তার পিছন পিছন ছুটে যায়। সজীব নোমানের ফুফাতো ভাই, আর এই কদিন সে ওদের বাড়িতেই বেড়াতে এসেছে। বাড়িতে ঢুকতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিছানায় শুয়ে আছে ছোট্ট অনিকা। চোখ দুটো তার আধা বুজে আছে, ঠোঁট দুটো কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। শরীরটাও কাঁপছে থরথর করে, মুখ দিয়ে শুধু ভ্যাপসা গরম নিঃশ্বাস বের হচ্ছে। সজীবের মা চাদর দিয়ে অনিকাকে ঢেকে রেখেছেন। পাশে বসে পানিতে ভেজা কাপড় গায়ে দিচ্ছেন। সজীবকে দেখেই উনি মুখ ভার করে বললেন,
এত বড় হইছস তবুও বুঝিস না কোনটা ভালো কোনটা মন্দ? সারাদিন শুধু বাচ্চাদের পেছনে লেগে থাকিস, খেলাধুলো করিস। এখন ছোট বোনটা যে মরতেছে আর তুই কিনা মাঠে খেলতেছিস? হ্যাঁ? সজীব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তিনি আবার বলেন, তোর এই বন্ধুরা আসে, তোদের দল বেঁধে যাওয়া শুরু হয়, ঘরের কাজকর্ম কিছুই তো করিস না। তোর এই ছোট বোনটারে কে দেখবে বল? নোমান একটু পিছনে সরে দাঁড়ায়। সজীবের মায়ের কথায় সে নিজেও লজ্জা পায়। সত্যিই তো, সামান্য একটা খেলার বলের পিছনে ছুটতে ছুটতে তারা কুয়োর কাছে চলে গিয়েছিল। ঘরে তখনও অনিকার দেহে জ্বরের আগুন, আর সজীবের মায়ের মুখে অভিমান আর ভয়ের ছাপ। বাড়ির পরিবেশটা তখন থমথমে। অনিকার নিঃশ্বাস কেমন যেন ভারী হয়ে উঠছে, মাঝে মাঝে হালকা গোঙানির মতো শব্দও হচ্ছে। সজীবের মা চিন্তায় পড়ে যান। না রে, এখনই হাসপাতালে নিতে হবে, আর দেরি করা একদম ঠিক হবে না। সজীব দৌড়ে পাশের রাস্তা থেকে একটা রিক্সা ডেকে আনে। নোমান ও তার ফুপু চাদর মুড়িয়ে অনিকাকে কোলে তুলে নেয়। ছোট্ট শরীরটা একেবারে গরম হয়ে আছে। এদিকে রিক্সা চলতে চলতে মাঠ পেরিয়ে রাস্তায় ওঠে। তখন চারপাশে সন্ধ্যা নেমে এসেছে, হালকা বাতাস বইছে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত ৮টার কাছাকাছি বেজে গিয়েছে। জরুরি বিভাগে খুব বেশি ভিড় নেই। ডিউটিতে থাকা ডক্টর তড়িঘড়ি করে তাপমাত্রা মাপে। তখনই হঠাৎ ডক্টর চোখ কুঁচকে বলেন, ১০৫ ডিগ্রি, খুবই হাই টেম্পারেচার, এখনই ব্যবস্থা নিতে হবে। সঙ্গে সঙ্গে নার্স এসে স্যালাইন লাগাতে শুরু করেন। অনেকাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়। সজীবের মা আল্লাহ আল্লাহ করতে করতে পাশে বসে থাকেন। নোমান আর সজীব বাইরে এসে করিডরে দাঁড়ায়। সজীব নিচু গলায় বলে, এই জ্বরটা কেমনে হইল হঠাৎ? সকালে তো ঠিকঠাকই ছিল। এই কথা বলার সময় ডক্টর ঘর থেকে বেরিয়ে আসেন। চিন্তার কিছুই নেই, ঔষধ দেওয়া হয়েছে, স্যালাইনও চলছে, এখন অপেক্ষা করতে হবে। জ্বর ধীরে ধীরে কমে যাবে, তবে রাতে কিন্তু নজরে রাখতে হবে। সজীবের মা মাথা নেড়ে বলেন, হ ঠিক আছে ডক্টর, খালি মেয়েটার জ্বর কমুক, আল্লাহ। তখনই দেখা গেল হাসপাতালের ঘড়িতে রাত 10টা বাজে। ঘরের বাতিতে ম্লান আলো দিচ্ছে। বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে এখনো। এইদিকে নোমান জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখ চলে যায় দূরের দিকে, যেখানে তাদের খেলার মাঠ আর সেই পুরনো কুয়াটা। হঠাৎ তার মনে হয় জানালার কাছে একটা ছোট্ট পানির ছাপ, যেন কেউ ভেজা হাত দিয়ে ছুঁয়ে গিয়েছে। সে ধীরে ধীরে চোখ মুছে আবার আনিকার দিকে তাকায়। ছোট মেয়েটা বিছানায় শুয়ে নিঃশব্দে চোখ বন্ধ করে আছে, তবে তার নিঃশ্বাস এখন একটু শান্ত। এদিকে রাত বাড়ছে। হাসপাতালের ঘরটা স্তব্ধ। ভেতরে শুধু অক্সিজেনের মাস্কের শু শু শব্দ শোনা যায়। অনিকাকে দেখে মনে হয় সে ঘুমের ভেতরেও ব্যথায় ছটফট করছে। মাঝে মাঝে তার ঠোঁট কেঁপে উঠছে। নোমান আর সজীব দরজার ধারে করিডোরে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখন টুক করে সব বাতি নিভে যায়। চারদিকে যেন ঘন অন্ধকার। কেউ চিৎকার করে ওঠে, আলো গেল। আরেকজন বলে, জেনারেটর চালাও তাড়াতাড়ি। এ যেন ২-১ মিনিট অন্ধকারের ভেতরে হুলস্থুল লেগে যায়। রোগীর লোকেরা ভয়ে ফিসফিস করে। নার্সরা টর্চ জ্বালাতে ব্যস্ত। ঘর 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 জেনারেটর স্টার্ট নেয়। আলো আবার ফিরল। আলো ফিরতেই সকলে হাঁ হয়ে তাকিয়ে রইল। অনিকাকে বিছানায় দেখা যাচ্ছে না। সাদা চাদর পিছনে সরে গিয়েছে। অক্সিজেন টিউবটা ফাঁকা পড়ে আছে। সজীবের মা ২ হাত দিয়ে মাথা চাপড়েই চিৎকার করতে শুরু করেন, হায় আল্লাহ, আমার মেয়েটা কই? নোমান আর সজীব মুহূর্তের মধ্যেই ঘরে ঢুকে চারপাশে দেখতে থাকে। জানালার কাঁচ ভেঙে যেন কেউ ভিজে হাত দিয়ে ছুঁয়ে গিয়েছে। মেঝের উপরেও ছোট ছোট জলছাপ। দরজা পর্যন্ত চলে গিয়েছে। এত হইচই শুনে এক নার্স দৌড়ে এলেন। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? সজীব কাঁদতে কাঁদতে বলে, আপা, আমার বোন নাই। এতক্ষণে অন্ধকার হইল, কেউ আবার জেনে বুঝে নিয়ে গেল না তো? নার্স ভয়ে কেঁপে ওঠেন আর তাড়াতাড়ি করে ওয়ার্ড বয়কে ডাকতে ছুটে গেলেন। ডক্টররাও এসে পড়লেন। তিনি গম্ভীর স্বরে বললেন, সব দরজা জানালা তো বন্ধই ছিল, কেউ বাইরেও বের হয়নি, তাহলে বাচ্চা গেল কোথায়? কেউ উত্তর দিতে পারে না। ঠিক একই সময় নোমানের চোখ মেজের ভেজা দাগ বরাবর দরজা পেরিয়ে করিডরে পড়ে। সে ইশারা করে সজীবকে ডাকে, দেখ, দাগগুলো বাইরে গিয়েছে। 2 ভাই নিঃশব্দে পা টিপে টিপে করিডরে এগোয়। জলছাপগুলো সোজা পিছনের জরুরি সিঁড়ি পর্যন্ত গিয়েছে, তারপর নেমে গিয়েছে নিচের তলায়।
এদিকে পিছনে সজীবের মায়ের কান্না আর মানুষজনের বিক্ষোভ আওয়াজ শোনা যাচ্ছে খুব সহজভাবে। তবুও নোমান আর সজীব থেমে থাকে না। দেখতে পায় জরুরি সিঁড়ির কোণায় পিছন দিক ফিরিয়ে রাখা একটি স্ট্রেচার দেখা যাচ্ছে। স্ট্রেচারের চাদরে ভেজা দাগ এবং তার সামনেই পড়ে আছে ছোট্ট একটা লাল বল। তখনই দুজনের শরীরে একসাথে কাটা দিয়ে ওঠে। সেই বলটা, যেই বলটা দিনের বেলায় খেলার সময় কুয়োর ভিতরে গিয়ে পড়েছিল। মুহূর্তেই নার্স ডাক্তাররাও পিছন থেকে এসে হাজির হন। সবার চোখ সেখানেই সেই লাল বলটার দিকে। ডক্টর বিড়বিড় করে বলেন, এটা তো রোগী পালানোর কেস না, একটা বাচ্চা এমন শক্তি পেল কোথায়? নার্স ফিসফিস করে জবাব দিলেন, বলটা গরম, ছোঁয়া যায় না। হাত লাগাতেই তিনি হাত পিছিয়ে নিলেন, যেন বলটায় আগুন আছে। নোমান কাঁপতে কাঁপতে বলে, স্যার, মেয়েটাকে হয়তো বলের পিছনেই টেনে আনা হয়েছে। ডক্টররা অবাক দৃষ্টিতে তাকালেও এবার আর দেরি না করে সিকিউরিটি ডাকেন। পুরো হাসপাতালে অনুসন্ধান করানো হয়। এদিকে সজীবের মা করিডোরে এসে প্রায় ঢলে পড়েছেন। আমার অনিকা, কেউ আমার বাচ্চাটাকে এনে দাও। আতঙ্কের মাঝেও নোমান আর সজীব ঠিক করে বলটা যেদিকে আছে সেদিকেই আনিকা। আপাতত ওদের দুই ভাই অবশ্যই আনিকাকে খুঁজে বের করবে। প্রয়োজনে আবারও সেই পুরনো কুয়োর কাছে ফিরে যাবে, কারণ খেলার বলটি তো কুয়োর ভিতরে পড়েছিল। এদিকে রাতের প্রায় 12টা বাজে। চারদিকটা একেবারে চুপচাপ। হাসপাতাল থেকে বেরিয়ে নোমান আর সজীব ভেজা পায়ের দাগ ধরে দৌড়াতে দৌড়াতে সেই পুরনো কুয়োর কাছে এসে দাঁড়ায়। কুয়োর চারপাশে লতাপাতা ঝুলে আছে, মাটিতে জল, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ তারা শুনে ছপছপ পানির মতো শব্দ। কুয়োর ভেতরে যেন কেউ হাত পা ছড়ছে। সজীব তখন কুয়োর কিনারায় উকি দেয়, টর্চের আলো ফেলে চেঁচিয়ে ওঠে, নোমান, আনিকা! কুয়োর ভিতরে ওই অন্ধকারে ছোট্ট আনিকা পানি আঁকড়ে ধরেছে, ডুবে ডুবে ভাসছে, মুখে কষ্টের ভাব, কিন্তু সে চিৎকার করতেও পারছে না। সজীব কাঁপা গলায় বলে, দড়ি লাগাতে হবে তাড়াতাড়ি। নোমান পাশের ঝোপ থেকে একটা লম্বা বাঁশ টেনে আনে, সঙ্গে ছোট্ট একটা দড়িও খুঁজে বের করে। দুজন মিলে বাঁশের মাথায় দড়ি বেঁধে কুয়োর ভেতরে নামায়। অনিকা, দড়ি ধর। মেয়েটা হাত বাড়াতেই যায়, কিন্তু তখনই পানিতে বড় একটা ঢেউ ওঠে, যেন অনিকাকে জোর করে নিচে টানছে কেউ। পানির উপর ভেসে থাকা অনিকার ছোট্ট শরীরটা হঠাৎই এক ঝটকায় নিচে তলিয়ে যায়। চারপাশের ছপছপ শব্দ তখন থেমে যায়। কুয়োর পানিতে শুধু ছোট ছোট বুদবুদ ভাসছে। অনিকা চলে গেল পানির নিচে। সজীব তখন হাউমাউ করে কাঁদতে থাকে, হাঁটু গেড়ে কুয়োর কিনারায় বসে পড়ে। বোন, আমি আসতেছি, তোর কিচ্ছু হতে দেব না আমি। তার গলা কেঁপে ওঠে, চোখ ভিজে যায় অশ্রুতে। ঠিক তখনই সজীবের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে, ক্রিং ক্রিং শব্দে। স্ক্রিনে ভেসে ওঠে মা কলিং, কিন্তু সজীব ফোনের দিকে তাকায়ও না। তার মন, চোখ সবকিছু কেবল একটার দিকেই, সেটা হলো কুয়োটা। সে উঠে দাঁড়িয়ে নোমানকে বলে, তুই বাসটা শক্ত করে ধর, আমি নামতেছি। নোমান আতকে ওঠে এই কথা শুনে আর বলে, পাগল হইছিস? এই রাতে এই কুয়োতে নামবি? জানিস না কি আছে এর নিচে? সজীব দৃঢ় গলায় বলে, জানি না, কিন্তু কুয়োর ভেতরে আমার বোন আছে, আমি কিছু না কিছু করবই, তুই শুধু দড়িটা ঠিকমতো ধরে রাখিস। নোমান দ্বিধায় পড়ে যায়, কিন্তু সজীব থামে না। সে পায়ের জুতো খুলে নেয় এবং ফোনটাও মাটিতে রেখে দেয়। তারপর তার কোমর বরাবর শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নেয়। নোমান তখন আর কিছু না বলে দড়ি ধরে দাঁড়িয়ে পড়ে। তার চোখেও তখন ভয়। সজীব ধীরে ধীরে কুয়োর ভেতরে নামছে। তার শরীরের চারপাশে ঠান্ডা বাতাস লাগছে, স্যাঁতস্যাঁতে দেয়াল, বাতাসে ভেসে আসছে এক ধরনের পুরনো পচা গন্ধ। পানি এখন অনেক কাছে। সে এক হাত দিয়ে দড়ি ধরা, আর এক হাতে দেয়াল ছুঁয়ে ছুঁয়ে ধীরে ধীরে নিচে নামছে। উপরে দাঁড়িয়ে নোমান দুই হাতে শক্ত করে বাঁশ ও দড়ি ধরে আছে। তার কপালে ঘামছে ঘাম, আর মন জুড়ে আতঙ্ক। ঠিক তখনই ট্রিং ট্রিং শব্দ। নোমানের পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। সে চমকে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়। এখন আবার কে কল দিয়েছে এখানে? এক হাতে দড়ি ধরে রেখেই সে আর এক হাত দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে। স্ক্রিনে ভেসে ওঠে ফুপু কলিং। নোমান খুব কষ্টে মোবাইলটা কানে তোলে, আর তখনই ওপাশ থেকে সজীবের মায়ের কণ্ঠ কাপা গলায় বলে, নোমান,
অনিকারে পাইছি, হাসপাতালে ওর খাটের নিচেই শুয়েছিল। ডক্টররা বলতেছে জ্বরও কমে গিয়েছে। নোমান তখন শিউরে ওঠে, আর তখন সে হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে। কি 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 বলেন ফুপু? ও ও ঠিক আছে, ও ঠিক আছে বাবা, তুমিও সজীব ফিরে এসো, অনিকার কিছুই হয়নি। নোমানের গলা তখন শুকিয়ে আসে। সে ধীরে ধীরে নিচে তাকায়। সজীব এখনো কুয়োর অন্ধকারের গভীরে নামছে। সজীব, সজীব থাম থাম, উপরে আয়। নোমান চিৎকার করে ওঠে আর বলে, তোর বোন রে পাইছি, সে ঠিক আছে, তুই আর নামিস না। কিন্তু কুয়োর ভেতর থেকে কোনো সাড়া আসে না, শুধু একটাই শব্দ, চাপ চাপ চাপ। দড়ি বেয়ে যেন কেউ ধীরে ধীরে নিচে নামছে, নাকি কেউ দড়িটা টেনে নিচ্ছে। ফোন স্ক্রিনে ভেসে ওঠে ফুপু কলিং। নোমান কষ্টে ফোনটা ধরতেই ফুপুর কাঁপা কণ্ঠ, শুধু মাঝে মাঝে পানির হালকা ছপছপ আওয়াজ শোনা যাচ্ছে। নোমানের বুক তখন কেঁপে ওঠে। সে দুই হাতে দড়ি শক্ত করে ধরে অনেক জোরে টান দেয়। একবার, দুইবার, তৃতীয়বার টান দিতেই দড়ির ওজন বাড়তে থাকে। নোমান বুঝতে পারে সজীব উঠে আসছে। কয়েক মুহূর্ত পর কুয়োর ভেতর থেকে সজীবের অর্ধভেজা শরীর ধীরে ধীরে উপরে উঠে আসে। মাথা নিচু, চোখ দুটো আধ বোঝা, তার নিঃশ্বাস খুবই হালকা। নোমান তখন দ্রুত তাকে দু হাত ধরে কুয়োর পাশে উঠিয়ে দেয়। সজীব, আমার কথা শুনতে পাচ্ছিস? কথা বল। সজীবের ঠোঁটটা একটু কেঁপে ওঠে, মুখে তখন ভয়ের ছাপ স্পষ্ট। সে চোখ খুলে ধীরে ধীরে বলে, ভাই, কুয়োর নিচে কিছু ছিল, আমাকে টানছিল, আমি কিছুই করতে পারছিলাম না। নোমান তখন তার ঠান্ডা হাত দুটো নিজের হাতে নিয়ে চেপে ধরে। কুয়োর পানি তখনও ধীরে ধীরে নড়ছে, আর নিচ থেকে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। নোমান আর এক মুহূর্ত দেরি না করে সে সজীবকে ধরে এক হাত তার কাঁধে রেখে দেয় এবং দুজনে ধীরে ধীরে কুয়োর জায়গা থেকে সরে যেতে থাকে। পিছনে পড়ে থাকে সেই পুরনো কুয়োটা, আর তার গভীরে অদেখা অন্ধকার। নোমানের শরীর ভয়ে, দুশ্চিন্তায় আর ক্লান্তিতে কাঁপছে তখন। সজীব পানিতে ভেজা, তার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। হাঁটা চলা একদম মুশকিল মনে হচ্ছে, কিন্তু থামলে চলবে না। তারপর তাকে ধীরে ধীরে টেনে নিয়ে এসে কুয়োর পাশের ঝোপঝাপ পেরিয়ে রাস্তার দিকে আসে। রাত তখন 2:30টার মতো বাজে। চারপাশের নিস্তব্ধতা। তারা অনেকক্ষণ পর হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের সামনে আলো জ্বলছে, কিন্তু কেউই নেই। নোমান হিমশীতল হাতে দরজায় ঠুকঠুক করে শব্দ করে। ভেতর থেকে একজন ওয়ার্ড বয় দৌড়ে আসে। নোমান কাঁপা গলায় বলে, ভাই প্লিজ, ডক্টরকে একটু ডাকুন, খুবই জরুরি। ওয়ার্ড বয় ভেতরে ডক্টরকে ডেকে আনে, আর সঙ্গে সঙ্গে নার্সও আসে। তখনই তারা দ্রুত সজীবকে স্ট্রেচারে শুইয়ে দেয়। তার গায়ে চাদর জড়ানো হয়, অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয়। আর এইসব দৃশ্য দেখতে দেখতে পিছন থেকে এক চিৎকার, আরে আল্লাহ, সজীব! নোমান তখন চমকে উঠে তাকায়। তার ফুপু, সজীবের মা, তিনি দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরতে যান, কিন্তু নার্স থামিয়ে দেয়। কি হয়েছে তোদের? এত রাতে কোথায় গিয়েছিলি? আর ছেলেটার এই অবস্থা কেমনে হলো? ফুপু, আমরা ভাবছিলাম অনেকে কুয়োতে পড়ে গিয়েছে। আমরা তো জানতাম না ওর জ্বর কমে গিয়েছে, খাটের নিচে আছে। ফুপু চোখের পানি মুছে ফেলে, তার কণ্ঠ তখন ভাঙা। তোদের মাথায় কি বুদ্ধি নাই? মানে পুরান কুয়ায় মাঝরাতে নামতে গিয়েছিস? ডক্টর এসে বলেন, আপনার ছেলে এখনো শকে আছে, ভয় পেয়েছে, শরীর অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। ঔষধ আর সেলাইন দেওয়া হয়েছে, দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নোমান তখন একপাশে বসে পড়ে। সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে তার কাছে। মনে হচ্ছে এই ভয়াবহ রাতের শেষে আরও কিছু অদ্ভুত থেকে যাচ্ছে। কুয়োর ভিতরে ঠিক কি ছিল? সকালের আলো ধীরে ধীরে জানালার ফাঁকা দিয়ে হাসপাতালের রুমে ঢুকে পড়েছে। রাতের ভয় আর দখল যেন সবাইকে কিছুটা স্তব্ধ করে দিয়েছে। ডক্টরের মতে এখন আর তেমন চিন্তার কিছু নেই। সজীবের শরীর স্বাভাবিক হচ্ছে, স্যালাইনও প্রায় শেষ। নোমান জানালার পাশে বসে আছে, চোখে কোনো ঘুম নেই, শরীর একদম ক্লান্ত। তবুও মনটা বারবার এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, সেই কুয়োটা। সকালে তারা সজীব ও আনিকাকে নিয়ে ছাড়পত্র নিয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। ফুবু পাশেই বসে আছেন, কোলে ছোট্ট আনিকা। মেয়েটাও এখন একটু স্বাভাবিক অবস্থায় ফিরেছে, চোখে ঝাপসা ঘুম। অতঃপর বাড়ির উঠোনে পা রাখতেই নোমান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সব ঠিকঠাক,
অথচ তার বুকের ভিতর এখনো কিছু একটা চাপা পড়ে আছে। নোমান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তার মনে এখনো আধার বয়ে যাচ্ছে। হঠাৎ অনেকের হাসির শব্দ শুনে পিছন ফিরে তাকায়। মেয়েটা মাটিতে বসে খেলছে, আর তার হাতে সেই লাল বলটা। নোমান তখনই চমকে ওঠে। এই বলটা তো কুয়োর মধ্যে পড়েছিল। সে দ্রুত কাছে গিয়ে বলটা হাতে নেয়। বলটা ভেজা। এটা কোথায় পাইলা? নোমান জিজ্ঞেস করে অনিকাকে। অনিকা হেসে বলে, এটা তো আমিই রাখছিলাম, আমার খাটের নিচে ছিল। নোমান থমকে যায়। তার মাথায় প্রশ্নের পর প্রশ্ন ঘুরতে থাকে। কিভাবে এই বলটা আবার ঘরে এলো? কুয়োর মধ্যে কি দেখেছিল সজীব? আর কুয়োর গভীরে যেটা ছিল সেটা কি এখনো কুয়োতেই আছে? সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎই তার মনে হয় সেই পুরনো কুয়োটা কেবল পানির কুয়ো নয়। বাড়ি ফেরার পর দেখতে দেখতে দুপুর হয়ে যায়। সজীব অনেকটা ক্লান্ত হয়ে ঘরের এক কোণে শুয়ে ঘুমিয়ে পড়েছে। অনিকার মুখে হাসি। সে এখন পুরোপুরি সুস্থ মনে হচ্ছে, কিন্তু নোমানের চোখে কোনো ঘুম নেই। সকাল থেকে তার মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই জিনিস, সেটা হলো কুয়োটা। সবাই যখন বিশ্রাম নিচ্ছে সে একাই বেরিয়ে পড়ে বাড়ির পিছনের গলি পেরিয়ে। ঝোপঝাড় ডিঙিয়ে সেই পুরনো ভাঙা বাড়ির পাশ দিয়ে কুয়োর দিকে এগিয়ে যায়। আকাশে তখন হালকা মেঘ, বাতাসও খুব একটা নেই। চারপাশে কেউই নেই, না মানুষ, না পাখি, না কোনো শব্দ। নোমান এসে কুয়োর পাশে দাঁড়ায়। অজান্তেই তার শরীরটা কেঁপে ওঠে। রাতের সেই ঘটনা যেন আবারও চোখের সামনে ভেসে ওঠে তার। সে ধীরে ধীরে কুয়োর কিনারায় বসে পড়ে। তারপর একটা ছোট্ট পাথর তুলে নিয়ে মাটির উপর ঘষতে শুরু করে। তারপর সেটা কুয়োর ভেতরে ফেলে দেয়। পানি থেকে একটা ছোট্ট শব্দ হয়। সে আবার একটা ঢিল খুঁজে নেয়, সেটাও ছুঁড়ে দেয়। নোমান আনমনে পাথর ও ঢিল ছুঁড়েই যাচ্ছিল। হঠাৎ করে কচ করে কিছু একটা তার কাঁধে এসে লাগে। সে ভয় পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। চোখ মুখ ঘুরিয়ে দেখে চারপাশে কেউই নেই। না, সত্যিই কেউ নেই। সে তখন নিচে তাকিয়ে দেখে একটা ছোট্ট গোল পাথর তার পায়ের পাশে গড়িয়ে পড়ে আছে। পাথরটা নিশ্চয়ই কেউ ছুঁড়ে মেরেছে, কিন্তু কে? তার গলা শুকিয়ে যায়। সে কাঁপা পায়ে আবার কুয়োর কিনারায় এসে উকি দেয়। পানি নড়ছে, জলের গায়ে ছোট ছোট ঢেউ। তার বুক ধুক ধুক করতে থাকে। তবুও সে আবার বসে পড়ে, আবার পাথর খুঁজে নেয়। একটা আর একটা ছুঁড়ে মারতে থাকে কুয়োর ভেতরে। পানি তখন নড়ে ওঠে বারবার। সে পুনরায় কুয়োর পাশে বসে আনমনে ঢিল ছড়েই যাচ্ছে। আর এদিকে জলের গায়ে ছিটকে পড়া পানির শব্দগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে রাতের ঘটনাগুলো। হঠাৎ ঠাস করে একটা শব্দ, কিছু একটা তার কাঁধে এসে লাগে। সে লাফিয়ে উঠে দাঁড়ায়। চোখ মুখ চারপাশে ঘুরিয়ে দেখে কেউই নেই, না কোনো মানুষ, না কোনো শব্দ। তবুও তার পায়ের কাছে একটা ছোট্ট গোল পাথর গড়িয়ে পড়েছে। আবারও সেই একই কাহিনী। নোমানের বুকটা এবার ধরফর করতে শুরু করে। সে তাকিয়ে ভাবে, কেউ যদি আশেপাশে নাই থাকে তাহলে পাথরটা ছুড়ল কে আমার দিকে? সে কাঁপা কাঁপা পায়ে এক ধাপ পিছিয়ে যায়। তখনই আরেকটা ঢিল এসে তার কাঁধে লাগে। টুক! এইবার আর চুপ করে থাকে না সে। তার চোখ মুখে রাগ এসে গর্জে ওঠে। এই, কে আছিস? সাহস থাকলে সামনে আয়। কেন ঢিল মারছিস? হ্যাঁ, ভয় দেখাতে চাস? আমি ভয় পাই না, যা করার সামনে আয়। লুকিয়ে কেন করছিস? সে কুয়োর কাছে গিয়ে ওকে দেয়। পানির গা একদম ঘোলা, ছোট ছোট ঢেউ উঠছে, যেন কেউ নিচ থেকে নড়াচড়া করছে এমন কিছু। নোমান আবার চিৎকার করে, এই কে আছিস নিচে? হ্যাঁ, উঠে আয়। সাহস থাকলে চোখে চোখ রেখে কথা বল। তার গলার রাগ এখনো কাঁপছে। হঠাৎ করেই একটা মেয়ে মানুষের হাসি ভেসে আসে, মিষ্টি হাসি। এক মুহূর্তে তার গা শিউরে ওঠে। সে চারপাশে তাকায়, ডান পাশে, বাম পাশে, ঝোপের দিকে, কিন্তু কোথাও কেউ নেই। কিন্তু হাসির আওয়াজ এখনো বাতাসে ভাসছে, খুব হালকা একটা হাসি। একবার মনে হয় কুয়োর ভেতর থেকেই হয়তো আসছে, আবার মনে হয় যেন একেবারে তার কাছেই আছে কেউ। নোমানের শরীর তখন টান টান হয়ে যায়, রাগে আর উত্তেজনায় কাঁপছে সে আবার গর্জে ওঠে একইভাবে, আরে ওই কে আছিস? হ্যাঁ, একবার সামনে আয়।
তোরে একদিন না একদিন ঠিকই তো আমি সামনে পাবো, তখন তোর হাড় গোড় একদম ভেঙে দেব আমি। তার চোখে এখন আর কোনো ভয় নেই, শুধু রাগ। ঠিক তখনই আবার সেই মেয়েলি হাসি ভেসে আসে। একটা মিষ্টি হাসি, কিন্তু অদ্ভুত। নোমান চারপাশে তাকায়, কিন্তু আরো নিখুঁতভাবে। ঝোপের মাঝে নেই, বাঁশ ঝাড়ে নেই, পিছনেও নেই, সব দিক ফাঁকা। হঠাৎ তার চোখ আটকে যায় একটু দূরে একটা নারকেল গাছের দিকে। গাছের গুড়ের আড়ালে যেন কারো ছায়া দেখা যাচ্ছে, রঙিন কাপড়ের মতো কিছু একটা যেন নড়ছে। নোমান চোখ ছোট করে তাকায়। এই তাহলে এইখানেই লুকায় আছিস? হ্যাঁ? তার বুকের ধরফর বাড়ছে। রাগে সে মাটির দিকে তাকিয়ে একটা ইটের ভাঙা টুকরো তুলে নেয়। নিজেকে মনে মনে বলে, আজ তোকে পাইছি, আজ এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবি। সে আর কোনো শব্দ না করে চুপি চুপি গাছটার দিকে এগোতে থাকে। পায়ের শব্দ যেন না হয় তাই ধীরে ধীরে হাঁটছে। চারপাশে তখনও নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে গাছের পাতা নড়ছে হালকা বাতাসের কারণে। তার ছায়া পড়েছে মাটিতে, লম্বা একটা ছায়া। নোমান ইটের টুকরোটা শক্ত করে ধরে, আরও এক ধাপ এগিয়ে যায়। আর একটু, তখনই হঠাৎ করেই গাছের আড়াল থেকে সেই হাসিটা আবার শোনা যায়। অনেকটা যেন তার কানের কাছে এসে হাসছে, হি 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 করে শব্দ। নোমান তখন থেমে যায়। তার মনে হয় গাছের আড়ালে যা ছিল তা জানে সে এখানে আসছে। নোমান ধীরে ধীরে নারকেল গাছটার খুব কাছাকাছি চলে যায়, আর হাতে এখনো ইটের ভাঙা টুকরোটা শক্ত করে ধরে আছে সে। নোমান খুবই রেগে আছে, কিন্তু সেই সঙ্গে মনের ভিতরে এক অদ্ভুত ভয়ও জমে আছে তার। নারকেল গাছটার চারপাশে ঝোপ, ছায়া আর নিস্তব্ধতা। নোমান আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে সোজা গাছের পিছনে গিয়ে দাঁড়ায়। আর যেই না ইটের টুকরোটা ছুঁড়ে মারার জন্য হাত তোলে, অমনি সে থমকে যায়। হাত থেকে ইটের টুকরোটা পড়ে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ে। টুকটুক করে শব্দ। মাটি নরম, তাই শব্দ তেমন হয় না, কিন্তু নোমান নিজেই যেন জমে যাচ্ছে। তার মুখে কোনো শব্দ নেই, চোখ স্থির, যেন সে এক মুহূর্তের জন্য মূর্তি হয়ে গেল। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে একটি জলজান্ত মেয়ে। না, মেয়ে নয়, যেন কোনো এক অনন্য জগৎ থেকে এসেছে, অতিপ্রাকৃত রূপ, অলৌকিক রমণী। মেয়েটির পরনে পাতলা রঙিন জামা। তার চোখের দিকে একবার তাকালেই মনে হয় গভীরে টেনে নিচ্ছে। সেই চোখে না আছে কোনো রাগ, না অভিমান, শুধু অদ্ভুত এক শান্তি আর টান। যেন শত শত বছর ধরে তাকিয়ে আছে শুধু নোমানের চোখের দিকেই। তার মুখ ও চোয়াল গঠন এমন নিখুঁত, যেন কেউ খুব যত্ন করে গড়ে তুলেছে। ঠোঁট হালকা গোলাপি, তার গায়ের রংটা যেন ঠিক দুধের মধ্যে গোলাপ ফোটানো এমন কিছু। চুল, সে যেন চুলের সৌন্দর্য নিয়েই জন্মেছে, ঘন কালো কোমর পর্যন্ত নেমে এসেছে। বাতাসে চুলগুলো ধীরে ধীরে দুলছে। সুগন্ধে ভরা তার শরীর থেকে যেন কোথাও লুকিয়ে আছে বকুলের মালা। মেয়েটার গলার নিচ থেকে শরীরের রেখাগুলো এত মসৃণ আর নিখুঁত, যে কোনো শিল্পী তার তুলিতে এমন রূপ আঁকতে সাহস পাবে না কখনো। চোখ পড়লেই মনে হয় বিশ্বাস করার জন্য ছুঁয়ে দেখো। হাঁটুর নিচে খোলা পায়ের ত্বকে হালকা মাটি লেগে আছে, তবুও তা দেখে মনে হচ্ছে মাটি তাকে ছুঁয়ে ধন্য হয়েছে। তার গায়ের উপর পড়া আলো এক অন্যরকম ঘোরের মতো তৈরি করছে সেখানে। চোখের দিকে তাকাতেই মন ভেসে যেতে চায়। সেখানে গভীরতা, সেখানে টান, যেন একবার তাকালেই আর চোখ ফেরানো যায় না। মেয়েটা শান্তভাবে তাকিয়ে আছে নোমানের চোখের দিকে চোখ রেখে। তারা দুজনেই কিছু বলে না। নোমানের মন বলছে পালিয়ে যা এখনই, কিন্তু শরীর বলছে থেমে যা, এই রূপ তো আগে কখনোই দেখিসনি। নোমান মেয়েটির দিকে তাকিয়ে একরকম স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন সময় থেমে গিয়েছে। তখনই মেয়েটি হঠাৎ মুখে হালকা হাসি এনে কোমল কণ্ঠে বলে, আপনার খুব রাগ তাই না? মারবেন আমাকে? নোমান চমকে ওঠে, তার মাথা একটু নিচে নুয়ে যায়, কণ্ঠটা এলোমেলো হয়ে যায়। না না, মানে আমি আসলে ভেবেছিলাম অন্য কেউ, মানে কেউ ঢিল মারছিল তো, তাই আর কি। মেয়েটি এবার একটু হাসে, চোখ ছোট করে বলে, তাহলে বুঝলাম আপনি খুব রাগী মানুষ। নোমান একটু লজ্জা পেয়ে মাথা চুলকে বলে, আসলে না, আমি মোটেও রাগী না,
মানে একটু একটু রাগ তো সবারই থাকে, তাই না? এটা রাগ না, এটা একটু মুড বলে আর কি। সেই কথা শেষ করেই হালকা হাসে। যাকে এসব বাদ দিন, আপনি কে? মানে আপনাকে তো চিনি না, আগে কখনো দেখিনি এখানে। তখন মেয়েটি খুব শান্তভাবেই বলে, আমি আমি অজান্তা। নোমান অবাক হয়ে বলে, অজান্তা? বাহ, নামটা তো অনেক সুন্দর, আপনার মতোই। আপনার মতো নামটাও একদম অসাধারণ। মেয়েটি একটু চোখ নামিয়ে হেসে ফেলে আর বলে, ধন্যবাদ। তারপর একটু থেমে মেয়েটি প্রশ্ন করে, তা আপনার নাম কি? নোমান যেন একটু ধাতস্থ হয়ে বলে, নোমান। আমি নোমান। অজান্তা এবার চুপ করে থাকে। সে কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে নোমানের চোখের দিকে। নোমানও তাকিয়ে থাকে তার চোখের দিকে। এক অদ্ভুত নীরবতা তৈরি হয়, কোনো অস্বস্তিকর নয়, বরং শান্ত আর গভীর। এ যেন দুজন মানুষ নয়, দুটি রহস্য, একটা পুরনো কুয়োর গভীরতা আর এক অপার্থির রূপের ছায়া, যারা দুজনেই কিছু না বলেই সব বুঝে নিচ্ছে। নীরবতা একটু দীর্ঘ হয়ে যাচ্ছিল। নোমানের চোখ ঠিকরে পড়ছিল অজান্তার চোখের দিকে। সেই দৃষ্টিতে ছিল কৌতূহল, প্রশংসা আর হয়তো একটু মোহও ছিল। এই নীরবতা হঠাৎ ভেঙে দেয় অজান্তা নিজেই। সে হেসে বলে, আপনি এভাবে আমার দিকে কি দেখছেন? নোমান একটু ধাতস্থ হয়, ঠোঁটে এক চিলতে হাসি এনে বলে, আপনাকে দেখছি। আপনাকেই দেখছিলাম আর কি। অজান্তা এবার একটু লজ্জা পায়, তার মুখটা একটু হালকা ঘুরিয়ে নেয়। তার চোখে এক ধরনের লাজুক আলো খেলে যায়। সে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ দূর থেকে একটা চিৎকার শোনা যায়, নোমান, ওই নোমান! নোমান চমকে পিছন ফিরে তাকায়, দেখতে পায় সজীব ওদিক থেকেই তাকে ডাকছে। সে তখন তাড়াতাড়ি অজান্তার দিকে ফিরে বলে, আপনি আপনি কোথায় থাকেন? মানে আগে তো আপনাকে কখনো দেখিনি। অজান্তা একটু হেসেই বলে, আমি অনেক দূরে থাকি। এই তো কয়েকবারের পরে একটা পুরনো বাড়ি আছে না, সেই বাড়ির পাশেই বেড়াতে এসেছি। নোমানের চোখে তখন একরকম জল জল ভাব। সে একটু এগিয়ে এসে নিচু গলায় বলে, আচ্ছা, আমরা কি মানে অন্য সময় আবার কথা বলতে পারি, অন্য কোথাও? অজান্তা তার চোখে চোখ রেখে উত্তর দেয়, আপনি যদি চান আমি রাতে এখানে আসতে পারি, এই জায়গাতেই। নোমানের মুখে তখন আনন্দের ছায়া। সে যেন না ভেবেই বলেই বসে, ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হয়। অজান্তা এবার একটু মাথা নিচু করে হেসেই বলে, কয়টায় আসবো বলুন? নোমান তখন কিছুক্ষণ ভাবে, তারপর বলে, রাত 11টায়। সবাই ঘুমিয়ে পড়ে না, তখন আমরা নিশ্চিন্তে কথা বলতে পারবো। অজান্তা হালকা মাথা নাড়ে, তার মুখে এক অদ্ভুত মায়াবী হাসি। ঠিক তখনই সজীব কাছাকাছি চলে আসে, হাঁপাতে হাঁপাতে বলে, এই নোমান, তুই এখানে কি করছিস? তোকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গিয়েছি। নোমান দ্রুত পিছন ফিরে তাকায়, আর যখন আবার অজান্তার দিকে মুখ ফেরায়, দেখে সেখানে কেউই নেই। না গাছের পাতা, না আশেপাশে, না মাটিতে কোনো ছায়া। শুধু বাতাসটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, আর নারকেল পাতার ফাঁক গলে কোর ওপর পড়ছে এক ঝেলতে রোদ। নোমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নোমানের চোখে একরকম জল জল ভাব, চোখে বিস্ময়, মনের মধ্যে হাজারটা প্রশ্ন। নোমান এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো কুয়োর পাশের সেই নারকেল গাছের দিকে। মনের মধ্যে তোলপাড় বয়ে যাচ্ছে, এইমাত্র যার সঙ্গে কথা হচ্ছিল সেই অজান্তা কোথায় গেল? সজীব তখন জিজ্ঞেস করে, কিরে নোমান, তুই এখানে কি করছিস? আর কার সাথে কথা বলছিস? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। নোমান তখন চমকে ওঠে। সে চারপাশে তাকায়, সত্যি কোথাও কেউ নেই। গাছের পাশটা একদম ফাঁকা। সে মনে মনে ভাবে, এক মুহূর্তে কোথায় গেল মেয়েটা? এমন তো হওয়ার কথা না। সজীব আবার জিজ্ঞেস করে, এই, তুই তো কেবলমাত্রই কারোর সাথে কথা বলছিলি, আমি নিজ চোখে দেখেছি, বল না কে ছিল? নোমান একটু চুপ করে থাকে, তার ঠোঁট কাঁপছে কিন্তু কিছুই বলছে না। অবশেষে সে হেসে ফেলে, এক ধরনের স্বস্তির হাসি দিয়ে বলে, আরে না রে, কিছু না, এমনিতেই একা একা দাঁড়িয়ে নিজের সাথে একটু কথা বলছিলাম, মাথাটা একটু এলোমেলো লাগছে। সজীব তখন চোখ সৌরো করে তাকায়, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, বাড়ি চল, মা তোর জন্য ভাত বেড়ে রাখছে, ঠান্ডা হয়ে যাবে। নোমান মাথা নিচু করে হেঁটে সজীবদের সাথে যেতে থাকে সেই দিকে, কিন্তু তার মন পড়ে আছে পিছনে সেই কুয়োর পাশে।
আর সেখানে পড়ে আছে যেখানে এক অপার্থির সৌন্দর্য হেসে বলেছিল, আমি অজান্তা। সেদিকে একবার ফিরে তাকায় নোমান। সেখানে শুধু বাতাস আর নারকেল গাছের পাতাগুলো হালকা দুলছে। এক রহস্যময় ছায়া যেন এখনো চোখে লেগে আছে। নোমান সজীবের সাথে বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকতেই তার ফুপু বলেন, এই যে নোমান, তোর জন্য ভাত বেড়ে রাখা আছে, ঠান্ডা হওয়ার আগেই তাড়াতাড়ি খেয়ে নে। নোমান মাথা নাড়ে, মুখে একরকম স্থিরতা, চোখের মধ্যে আছে তার ক্লান্তি। চুপচাপ হাত মুখ ধুয়ে খেতে বসে যায়। সজীব পাশে বসেই খাচ্ছে, মাঝে মধ্যে কিছু কিছু বলছে আর হাসছে, কিন্তু নোমান যেন একেবারেই অন্য কোথাও। সেও খাচ্ছে, তবে যেন মুখে খাবারের স্বাদই নেই তার। তার চোখ বারবার চলে যায় জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সজীব খাওয়ার পর বিছানায় পা ছড়িয়ে বসে বলে, কিরে নোমান, তুই এমন চুপচাপ আর অন্যমনস্ক হয়ে আছিস কেন? ঠিক আছিস তো? নোমান চমকে উঠে বলে, হ্যাঁ ঠিক আছি। আরে না, কিছু হয়নি। তখন সজীব একটু সন্দেহের চোখে তাকিয়ে বলে, তোর মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে, কিছু লুকাচ্ছিস না তো আমার কাছ থেকে? নোমান জোর করে হেসে বলে, আরে ভাই কিচ্ছু না, একটু ঘুম ঘুম ভাব হচ্ছে, এই যা, এই আর কি। তবুও তার চোখে যেন এক রহস্য লুকানো। সে মনে মনে বারবার হিসেব কষে। এখন সন্ধ্যা 6টা। অজান্তা তো বলেছিল রাত 11টায় দেখা হবে কুয়োর পাশে। সময় যেন ধীরে ধীরে গড়িয়ে চলছে, কিন্তু এইদিকে তার বুকের ধরফর বাড়তেই থাকে। সজীব তখন বলে, এই শোন, চল না দুজন বাইরে থেকে একটু হেঁটে আসি, ঘুরলে তোরও হয়তো ভালো লাগবে আর মাথাও ঠান্ডা হবে। নোমান প্রথমে কিছুই বলে না। তার মনে একটাই চিন্তা, বের হতেই তো হবে, তবে সজীবের সাথেই না হয় বের হই, কিন্তু আমাকে তো একাই যেতে হবে। তবুও সে মাথা নাড়ায়, চল একটু হেঁটে আসি। এইদিকে সজীবের সঙ্গে সে চললেও মনটা তখনও আটকে আছে সেই কুয়োর পাশে, সেই নারকেল গাছের নিচে, আর সেই অপার্থী রূপের মেয়েটি অজান্তার কাছে। এখন শুধু অপেক্ষা রাত 11টার। সন্ধ্যার পর নোমান আর সজীব হাঁটতে বের হয়। পাড়ার পথ ধরে দুজনে একসাথে চলতে থাকে। হাঁটতে হাঁটতে গ্রামের সীমানা পার হয়ে যায় তারা। পথের মধ্যে ঝোপঝাড়, খাল পার, কখনো আবার ফাঁকা মাঠ বেরোয়। চারপাশে কুয়াশা নেমে আসছে ধীরে ধীরে, আকাশে তারা। সজীব হঠাৎ বলে ওঠে, তোর কি কুয়োর সেই ঘটনার জন্য খারাপ লাগছে? নোমান কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হ্যাঁ, বারবার মাথার মধ্যে এটাই ঘটছে, কিন্তু আমাকে একটু বলতে সত্যি করে, সেদিন কুয়োর ভিতরে তোকে কে টানছিল? সজীব বলে, সেটা তো জানতেই তোকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি পাশের এলাকার এক কবিরাজের কাছে। লোকজন বলে উনি নাকি সব বোঝেন, দেখা না দেখা জিনিসও নাকি সে টের পান। নোমান একটু থেমে প্রশ্ন করে, কবিরাজ? তখন সজীব বলে, এই কবিরাজের নাম শুনলে চমকে উঠবে। দূর দূরান্ত থেকে লোকেরা আসে ওনার কাছে, আমি নিজেও একবার গিয়েছিলাম। নোমান আর কিছুই বলে না, চুপচাপ হেঁটে যায় তার পাশে। একটু পর তারা পৌঁছে যায় একটা পুরনো ঘরের সামনে। ঘরের চারপাশে গাছগাছালি। ঘরের ভিতরে তখনও লোকজন বসে আছে। কেউ সর্দি কাশি নিয়ে এসেছে, কেউ চোখে ধোঁয়া দেখে ভয় পেয়েছে, কেউ আবার বলছে ঘুমের মধ্যে কেউ ভয়ের স্বপ্ন দেখে। নোমান কিছুটা অস্বস্তি নিয়ে চারপাশে দেখে। ভেতরে মৃদু আলো। মাটির চুলোর পাশে একটা গামছা গায়ে দিয়ে বসে আছেন সেই লোকটি, সাদা দাড়ি। কিছুক্ষণ পর যখন ভিড় কমে আসে, সজীব সামনে গিয়ে মাথা নিচু করে বলে, হুজুর, আমাদের একটা ব্যাপার জানার ছিল। আমরা একটা পুরনো কুয়ায় গিয়েছিলাম। সেদিন আমি নিচে নামতেই কিছু একটা আমাকে টেনে ধরেছিল। মনে হচ্ছিল কেউ আমার পা চেপে ধরেছে। আমি কোনো মতে বেরিয়ে এসেছি। এখনো ভয়ে গা শিউরে ওঠে ওই কথা মনে হলে। কবিরাজ গভীর দৃষ্টিতে তাকায়। তার চোখ বড় বড় হয়ে ওঠে। ধীরে ধীরে বলে, তোমরা কোন কুয়োটার কথা বলছো? নোমান এবার নিজে থেকে বলে ওঠে, গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা ভাঙা বাড়ি, তার পাশেই একটা কুয়ো আছে। অনেক বছর ধরে কেউই যায় না সেখানে, ওই জায়গাটাতে। কবিরাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর চোখ খুলে খুব নিচু গলায় বলেন। কবিরাজ গভীর চোখে তাকিয়ে নোমান আর সজীবের কথা শুনছিলেন। মাথা নিচু করে যেন কিছু ভাবলেন। তারপর খুব নিচু গলায় বললেন, আমাকে আগে সেই কুয়োর কাছে নিয়ে চলো। সেখানে না গেলে কিছু বলা যাবে না। সজীব আর নোমান একে অপরের দিকে তাকায়, আর তারা দুজনেই জানে সেই কুয়োর পথ এখন অন্ধকার।
নিঃশংস অন্ধকার আর ভয়ঙ্কর বটে। তবুও তারা চুপচাপ কবিরাজের পেছন পেছন হাঁটতে শুরু করলো। রাত তখন পুরোপুরি নেমে এসেছে। ঘড়ির কাঁটা 9টা বাজে। আকাশে চাঁদ নেই। ঝোপঝাড় পেরিয়ে তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছে যায়। ভাঙা ও পুরনো বাড়ির পাশ দিয়ে হেঁটে কুয়োর কাছে আসতে থাকে তারা। সেই পরিচিত জায়গা, সেই নারকেল গাছ, আর তার পাশে সেই অভিশপ্ত কুয়াটা। চারপাশে এমন নিস্তব্ধ যে শুধু পাতার খসখস আর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কবিরাজ তখনই থেমে গেলেন। তার চেহারা কেমন গম্ভীর হয়ে আছে। তিনি বললেন, তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি একা গিয়ে দেখে আসি। নোমান ও সজীব একটু দূরে দাঁড়িয়ে যায়। তাদের গা জুড়ে এক অজানা কাঁপুনি বয়ে যাচ্ছে। কুয়োর চারপাশটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে আছে। কবিরাজ ধীরে ধীরে কুয়োর কাছে যান। সেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কয়েক সেকেন্ড। তারপর খুব ধীর হাতে মাটি ছুঁয়ে কিছু একটা পড়লেন আর শুরু করলেন। কিছুক্ষণ পর তার ঠোঁট থেমে যায়। অচিরেই তিনি হঠাৎ চিৎকার করে ওঠেন, সর্বনাশ! এই যে বাঁধ ভেঙে গিয়েছে! নোমান ও সজীব হতভম্ব হয়ে চমকে ওঠে। কি বলছেন হুজুর, কি হয়েছে? তারা দৌড়ে গিয়ে কবিরাজের পাশে দাঁড়ায়। আর এদিকে কুয়োর ভেতর থেকে পানির উপর দিয়ে ঘূর্ণি উঠছে, ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে চারপাশে। কুয়োর পানি এমনভাবে নড়ছে যেন কিছু নিচ থেকে উঠে আসতে চাইছে এমন কিছু। নোমান কাপা গলায় বলে, এটা কি? এই পানি এমন নড়ছে কেন? কবিরাজ ফিসফিস করে বলেন, এই কুয়োর ভেতর যা আছে তা কোনো সাধারণ কিছু নেই। এখানে আটকে রাখা হয়েছে এক আত্মাকে, যে আজ বের হওয়ার চেষ্টা করছে। তোমরা ভুল করেছো এখানে এসে। এখন কিছু একটা করতেই হবে, নইলে বড় ক্ষতি হয়ে যাবে। সজীব আর নোমান দুজনেই কুয়োর দিকে তাকিয়ে বোবা হয়ে যায়। কুয়োর পানি ক্রমশ ঘূর্ণিতে পরিণত হচ্ছে, আর তার পাশাপাশি ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ, যা ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ছে। এই যেন কুয়ো নয়, একটা ভয়ঙ্কর দরজা, যার পেছনে কেউ বা কিছু ধীরে ধীরে জেগে উঠছে। কুয়োর ভিতর তখন যেন জলের নাচন শুরু হয়ে গিয়েছে। পানির ওপর ঢেউ বাড়ছে, ঢেউ কুয়োর কিনারা ছুঁয়ে ফেলছে। নোমান আর সজীব চুপ করে আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে সেদিকে। ঠিক তখনই আশেপাশে থাকা গাছগাছালিতে এক জড়ো হাওয়া ওঠে। কেবল কুয়োর পাশে থাকা গাছগুলোই, সেগুলো হঠাৎ করেই কাঁপতে থাকে, যেন ঝড় বয়ে যাচ্ছে। পাতাগুলো ছিঁড়ে উড়ে যেতে থাকে বাতাসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাকি সব গাছ একদম নিস্তব্ধ। এক বিন্দু হাওয়াও নেই সেখানে। চারপাশ শান্ত, অথচ কুয়োর পাশের গাছগুলো যেন তাণ্ডব শুরু করে দিয়েছে। নোমান ফিসফিস করে বলে, এটা কি হচ্ছে সজীব? এটা তো স্বাভাবিক না। সজীবও স্তব্ধ। তারা তখন কবিরাজের দিকে তাকায়। তিনি তখনও কুয়োর পানি দেখছেন। অবশেষে তিনি কাপা গলায় বললেন, এই জায়গাটায় এখন আর এক মুহূর্ত দাঁড়ানো ঠিক হবে না। জায়গাটা একদমই নিরাপদ না। ভেতরে যেটা আছে সেটা আমাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছে, আর একবার জেগে উঠলে এই জায়গা থেকে বেঁচে ফেরা সম্ভব হবে না। চলো তোমরা, এখনই এখান থেকে চলে যেতে হবে। তিনি পিছনে ফিরেই হাঁটা ধরলেন। নোমান আর সজীব তার পিছন পিছন দৌড়ে যায়। কুয়োর ভিতর তখনও অস্বাভাবিকভাবে পানির ঢেউ খেলছে। পানির মধ্যে এক অজানা গন্ধ, পচে যাওয়া মরদেহের গন্ধর মতো লাগছে। না বলা ভয় যেন চোখের সামনে ঘুরছে। তারা কুয়ো থেকে অনেকটা দূরে গিয়ে হাঁপাতে থাকে। নোমান তখন কাঁপছে। সজীবও কথা বলছে না। তবু সাহস করে সজীব প্রশ্ন করেই বসে, হুজুর, যদি সত্যি এই কুয়োর ভিতর কোনো আত্মা আটকে থাকে, তাহলে কি কোনো উপায় আছে? মানে ওটাকে কি মুক্ত করা বা ধ্বংস করা যায়, এসব কিছু? কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন, তার চোখে চিন্তার ছাপ। অবশেষে তিনি ধীর গতিতে বলেন, হ্যাঁ, উপায় আছে, কিন্তু সহজ নয়। সেই আত্মা সাধারণ আত্মা নয়। ওকে আটকে রাখা হয়েছিল বহু বছর আগে এক তান্ত্রিকের মাধ্যমে। তখন কয়েকজন প্রাণ দিয়েছিল। তারপর কুয়োর মুখ সিল করে দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা সেই সিল সরিয়ে দিয়েছ। এখন যদিও কোনোভাবে মুক্তি পায়, তবে শুধু তোমাদেরকেই না, পুরো গ্রাম বিপদের মুখে পড়বে। নোমান জিজ্ঞেস করে, তাহলে কি করতে হবে হুজুর? কবিরাজ নিচু গলায় বলেন, ওকে ফের আটকে রাখতে হবে। তার জন্য লাগবে তান্ত্রিক বিদ্যা, পুরাতন মন্ত্রপাঠ, বলি আর এক সাহসী টোপ। কিন্তু তার আগে জানতে হবে এই কুয়োর আত্মা আসলে কে ছিল, কেন তাকে আটকে রাখা হয়েছিল,
আর এখন সে কাকে খুঁজছে। সজীব আর নোমান একে অপরের মুখের দিকে তাকায়। নোমানের মনে তখনও ভেসে ওঠে একটি মাত্র নাম, অজান্তা। কবিরাজ কুয়োর কাছে যা দেখলেন তাতে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বিদায় নেওয়ার আগে তাদের দুজনকে কড়া করে বলে যান, আজ রাতে একদম বাইরে বের হবে না, দরজা জানালা ভেতর থেকেই যেন আটকে রাখে, এক চুলও বাইরে যাবে না। এই কথা বলে তিনি দ্রুত সেখান থেকে চলে যায়। সজীব হাঁটতে হাঁটতে বলে, দেখলি কি ভয়ানক ব্যাপার। কবিরাজ যা বলল তার কথা সব ঠিক হলে তো বড় বিপদ। কোর্ট সিল তো তুই খুলেছিলি, মূল দোষ তোর। তোর ব্যাটে লেগে সেদিন বলটা কুয়োতে গিয়ে পড়েছিল। নোমানের তখন ভেতরটা কেঁপে উঠলেও মুখে হেসে বলে, আরে ভাবিস না, কবিরাজ ঠিকই কিছু করে ফেলবেন, এসব নিয়ে চিন্তায় বাদ দে। নোমান মুখেই এমন বললেও তার মনে এলোমেলো চিন্তা ঘুরছে। অজান্তা আগেই বলেছে রাত 11টায় দেখা করবে, সময় পেরোচ্ছে, কি করবে এখন। এইদিকে ঘরের ভেতরে বসে দেখছে ঘড়িতে তখন রাত 10:30 বাজে। বাড়ির চারদিকে নিস্তব্ধতা, বাইরে নিঃশব্দে কুকুর ডেকে উঠছে। সজীব বিছানায় শুয়েই গল্প শুরু করে, ক্লাসের কাণ্ড, ক্রিকেটের ছক্কা, পরীক্ষার ভয়। নোমান পাশেই বসা, কিন্তু কথায় কোনো মন নেই। এক চোখে বারবার দরজার দিকে দেখছে। হঠাৎ সে পেট চেপে মুখ কুঁচকে বলে ওঠে, এই সজীব, পেটটা মোচড় দিচ্ছে রে। হ্যাঁ, বেশ জোরেই উঠেছে। সজীব উঠে জিজ্ঞেস করে, একা বাইরে যেতে পারবি? আমি সঙ্গে আসবো? নোমান তড়িঘড়ি করে মাথা নেড়ে বলে, না রে, দরকার নেই, আমি যাবো আর আসবো, তুই ঘুমা, তোকে আর জাগতে হবে না। সজীব গা ঘষে কম্বলের ভেতর ঢুকে পড়ে। ঠিক আছে, দেরি করিস না কিন্তু। তার গলায় ক্লান্তির ছাপ, চোখ আধা লেগে আসছে। নোমান আলতো পায়ে উঠে ঘরের কাঠের দরজার শব্দ না করে খুলে বাইরে বের হয়ে যায়। চাঁদহীন আকাশে মেঘ, দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। সে বুক ভরে শ্বাস নিয়ে ঘড়ি দেখে 10:55। কুয়োর পথ ধরতে হলে এখনই বের হতে হবে। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে কবিরাজের সাবধানতার কথা, এক চুলও বাইরে যাওয়া যাবে না। কিন্তু অজান্তার মিষ্টি হাসি, গভীর চোখ আর সেই অপার্থিব টানে পা থামছেই না যেন। চুপি চুপি বাড়ির আঙিনা পেরিয়ে নোমান অন্ধকার পথ ধরে হাঁটতে থাকে। গন্তব্য সেই পুরনো কুয়াটা, যেখানে রাত 11টার প্রতিশ্রুতি তার জন্য অপেক্ষা করছে। নোমান দ্রুত পা ফেলে অন্ধকার পথ ধরে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। চারদিকে যেন ঘুমন্ত এক নীরবতা, মাঝে মধ্যে ঘুয়ো পোকার শব্দ, গাছের পাতার দোলনি, সবই যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছে তাকে। তবুও নোমান থামছেই না। অজান্তার সেই মুখ, সেই চোখ, সেই হাসি, সব কিছু তাকে টেনে নিয়ে যাচ্ছে। শেষমেশ সে কুয়োর পাশে এসে দাঁড়ায়। এক মুহূর্তে চারপাশটা ঠান্ডা আর গা ছমছমে হয়ে ওঠে। তার বুক ধুকপুক করতে থাকে। তবুও সে ধীরে ধীরে বলে, তুমি কি এসেছো অজান্তা? অজান্তা, শুনতে পাচ্ছ? কোনো সাড়া নেই, শুধু হালকা বাতাস কানে এসে বলে যায় নামের ধ্বনি, যেন বলে ফিস ফিস। সে আবার বলে, আমি চলে এসেছি অজান্তা, তুমি কি এলে না? ঠিক তখনই একটি দিকের ঝোপ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে অজান্তা, লাল শাড়ি পরে, চুল খোলা, আর মুখে সেই অপার্থিব শান্তি আর মায়া। নোমান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তাকে দেখে কথা হারিয়ে ফেলে কিছুক্ষণ। অজান্তা ধীরে ধীরে কাছে এসে জিজ্ঞেস করে, আপনি এসেছেন? নোমান একটু হেসে নিচু গলায় বলে, আপনি ডেকেছেন, আমি কি না এসে পারি? অজান্তা হালকা মাথা নেড়ে বলে, ভালো করেছেন এসেছেন। তার কণ্ঠে কোনো রহস্য নেই, তবুও যেন সেই শব্দের নিচে লুকিয়ে আছে এক অজানা গভীরতা, এক অন্ধকার টান, যা ধীরে ধীরে নোমানকে গ্রাস করতে চায়। অজান্তা ধীরে ধীরে নোমানের খুব কাছে চলে আসে। তাদের মাঝখানে আর কোনো দূরত্ব নেই, শুধু গরম নিঃশ্বাস। নোমান যেন হঠাৎই টের পায় তার ভেতরের সমস্ত জড়তা গলে যাচ্ছে। অজান্তার শরীর থেকে ভেসে আসা পারফিউমের গন্ধটা নাকে লাগতেই মাথা ঘুরে ওঠে তার। মিষ্টি সেই গন্ধ। সে চোখ বন্ধ করে বলে ওঠে, তুমি এত রাতে এখানে এলে? বাড়ির কেউ জানতে পারলে? অজান্তা এক পা সামনে এগিয়ে মুখটা একটু নিচু করে বলে,
এই অজান্তা তোমার ভালোবাসা পাওয়ার জন্য হলেও শত বাধা শত সমস্যা মাটি চাপা দিয়ে দিতে পারে। তুমি শুধু ভালোবাসা দিও, আমাকে নিয়ে একটুও চিন্তা করো না, কিচ্ছু হবে না। তার চোখে চোখ রেখে বলার সেই ভঙ্গিমায় নোমান যেন ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে ফিসফিস করে বলে, তুমি জানো অজান্তা, তোমাকে দেখার পর থেকে আমি নেই। নিজেকে খুঁজলে কেবল তোমাকেই দেখি। আমার ঘুমে, জাগরণে, এমনকি নিঃশ্বাসেও কেবল তুমিই ভেসে ওঠো। অজান্তা ধীরে ধীরে হেঁটে কুয়োর একদম কাছে গিয়ে দাঁড়ায়। তার লাল শাড়ির আঁচল বাতাসে উড়ছে, চুলগুলো দুলছে। কুয়োর পানি তখনও থমথমে। নোমান একটু কাছে গিয়ে তার পাশে দাঁড়ায়। তার চোখ এখন কেবল একটাই নাম বলছে, অজান্তা। কিন্তু ঠিক তখনই অজান্তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি খেলে যায়। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে নোমানের দিকে তাকায়। তার চোখের মধ্যে হঠাৎ করে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। আর সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে এক বিকট শব্দ উঠে আসে, যেন বহু বছর ধরে বন্ধী কোনো শক্তি হঠাৎ জেগে উঠেছে। নোমানের মুখ থমকে যায়, ঠোঁট শুকিয়ে আসে, আর তার চোখ ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে ওঠে। কারণ সামনে দাঁড়িয়ে থাকা এই অজান্তা, সে কি সত্যিই মানুষ? আর ঠিক সেই মুহূর্তে অজান্তা নোমানের একটা হাত ধরে ফেলে। হাতটা ঠান্ডা, বরফের শীতলের মতো, কিন্তু সেই ছোঁয়াতেই নোমানের শরীর কেঁপে ওঠে। একটা ঝাঁকুনি চলে যায় সারা দেহে। মাথা ঘুরে ওঠে এক ধরনের শিহরণের মধ্য থেকে। ভয় আর ভালোবাসা মিশ্র অনুভূতি তার হচ্ছে এখন। অজান্তা তার সেই শীতল হাতটা নিজের বুকের কাছে চেপে ধরে, আর চোখে চোখ রেখে ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নোমান যেন নিজেকে হারিয়ে ফেলে। ভয় আর ঘোর একসাথে গলায় গেঁথে বসে। তবুও সে বলে, এই নোমান সব সময় তোমার, শুধুই তোমার। একটা অস্বাভাবিক শান্তি নেমে আসে অজান্তার মুখে। সে ধীরে ধীরে হাতটা সরিয়ে নেয় এবং নিঃশব্দে নোমানের কাঁধে মাথা ঠেকিয়ে দাঁড়ায়। নোমান নিঃশব্দে দাঁড়িয়ে আছে অজান্তার পাশে। চাঁদহীন আকাশ, অন্ধকারে কুয়োর কালো পানি, আর সেই অপার্থিব সুন্দরী অজান্তা। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত সুন্দর একটা মেয়ে এত রাতে কুয়োর পাশে শুধু আমার জন্য দাঁড়িয়ে আছে। সাহস করেই নোমান অজান্তার কাঁধে হাত রাখে। শরীরটা একদম ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু সেই থামে না। হালকা করে ছুঁয়ে দেখে তার চুল ঘন, লম্বা, যেন নিচে না থেমে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তার শরীরটা কেমন যেন অস্বাভাবিক লম্বা, তবু এক অজানা আকর্ষণ, এক অদ্ভুত শান্তি। নোমান যেন চোখ ফেরাতে পারছে না সেখান থেকে। তার চেহারাটা এখনও ঠিক আগের মতোই, নির্বিকার, শান্ত আর মোহময়। তাকে দেখলে ভয় না, বরং মোহ জাগে মনের মধ্যে। নোমান ধীরে ধীরে বলে, তোমাকে দেখার পর থেকে সবকিছু কেমন যেন বদলে গিয়েছে। তুমি ছাড়া কিছুই বুঝি না, এমনকি নিজেকেও না। অজান্তা কিছুই বলে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। নোমান চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করতে চায়, কিন্তু তখনই তার মনে পড়ে যায় কবিরাজের সেই সাবধান বাণী, আজ রাতে তোমরা ভুলেও ঘর থেকে বের হবে না। তার বুকের মধ্যে হালকা কাঁপুনি শুরু হয়, তবুও সে নড়তে পারে না। অজান্তার সৌন্দর্য, তার গন্ধ, তার চোখের ভাষা, সব মিলিয়ে এক গভীর ঘোরে পড়ে গিয়েছে সে। হঠাৎ কুয়োর পানি একটু দুলে ওঠে। নোমান তা লক্ষ্য করে না, কিন্তু অজান্তার ঠোঁটের কোণে তখন আবার সেই পরিচিত রহস্যময় হাসি দেখা দেয়। নোমান দাঁড়িয়ে আছে অজান্তার খুব কাছে, তার হাতে এখনো অজান্তার হাত। চোখে চোখ রেখে ধীরে ধীরে এগিয়ে যায়। নোমান অজান্তার শরীরের এক একটা অংশ স্পর্শ করে, গাল, কাঁধ, চুল, সব কিছুই কেমন যেন বরফের মতো ঠান্ডা। তবুও যেন এক মায়ায় সে থামতে পারছে না। ঠিক তখনই অজান্তা খুব মৃদু স্বরে বলে, তুমি একটু চোখ বন্ধ করো। নোমান একটু থমকে যায়। চোখ বন্ধ করব কেন? কিন্তু অজান্তার ঠোঁটে তখনও সেই রহস্যময় হাসি। সে কিছুই না বলে শুধু বলে, ভালোবাসলে বিশ্বাস রাখতে শেখো, তোমার জন্য সারপ্রাইজ আছে। নোমান আর কিছুই জিজ্ঞেস করে না, ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। তার শ্বাস যেন ভারী হয়ে আসে, মনে হচ্ছে বুকের ভেতর কিছু একটা ছটফট করছে।
তবুও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ। ঠিক তখনই অজন্তার গায়ে যেন এক ভয়ানক পরিবর্তন শুরু হয়। তার মুখের সেই অপার্থিব সৌন্দর্য যেন মিলিয়ে যেতে থাকে। চামড়া ফেটে ফেটে নিচে ঝরে পড়ছে, তার হাতের নখ লম্বা হয়ে ওঠে, চোখের পাতা উল্টে যায়, চুলগুলো হঠাৎ করেই বাতাসে নড়তে থাকে, যেন নিজের ইচ্ছেতে নড়ছে। তার শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকে। চেহারার জায়গায় এখন শুধুই ফাঁকা দুটো কব্বর। এক ভয়ানক নিঃশব্দ রূপে রূপান্তরিত হচ্ছে সে। কিন্তু নোমান তখনও জানে না তার সামনে কে দাঁড়িয়ে আছে, কারণ সে তো তখনও চোখ বন্ধ করে আছে। সে শুধু ফিসফিস করে বলে ওঠে, অজন্তা, কি হলো? আমি চোখ খুলব? কোনো উত্তর নেই, শুধু নীরবতা। তার গলায় আবার ধরা পড়ে কিছুটা ভয়। আমি চোখ খুলতে পারি কি? অজন্তা, কিছু বলছো না কেন? কিন্তু তার চারপাশ তখন নিঃশব্দ নয়, বরং ঠান্ডা বাতাসে কুয়োর ভিতর থেকে এক দীর্ঘ গভীর শ্বাসের শব্দ ভেসে আসছে। আর সামনে নোমানের এক হাত দূরে দাঁড়িয়ে আছে অজান্তা। অজান্তা নয়, ভয়ঙ্কর একটা অবয়ব, যে বহু বছর ধরে জেগে ওঠার অপেক্ষায় ছিল। ভয়ানক সেই অবয়বটা ধীরে ধীরে নোমানের দিকে এগিয়ে আসে। তার লম্বা হাতটা নেমে আসে নোমানের গলার কাছে, 1 ইঞ্চি দূরে। নোমানের চোখ এখন বন্ধ, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে, বুক ধরফর করছে। শীতল হাওয়া তার চারপাশ ঘিরে ফেলছে। ঠিক তখনই হঠাৎ একটা চিৎকার ভেসে আসে রাতের নিস্তব্ধতায়। এই নোমান, তুই এত রাতে কুয়োর সামনে কি করছিস? সজীব। নোমানের শরীরটা যেন ঝাঁকুনি খায়। সে চমকে উঠে চোখ মেলে তাকায়। সামনে কিছুই নেই, না অজান্তা না অন্য কিছু, শুধু শূন্যতা। আর কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটা হালকা বাতাসে দুলছে। সে হাঁপাতে থাকে, মনে হয় শরীর থেকে ঘাম ঝরছে যেন, কিন্তু চারপাশ ঠান্ডা। সজীব দৌড়ে এসে পাশে দাঁড়ায়। কিরে, তুই এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো বলেছিলি তোর নাকি পেট ব্যথা করছে, তাহলে তুই কুয়োর কাছে কেন এলি? নোমান উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরছে, আমি কি স্বপ্ন দেখেছিলাম, না সত্যিই কিছু ছিল? সজীব আবার বলে, চল এখান থেকে এক্ষুনি চল, তাড়াতাড়ি চল। আমি তো ভেবেছিলাম তুই ঘরের পাশেই আছিস, কিন্তু এত দূরে এই জায়গায়। তুই কি জানিস না এই কুয়োটা ঠিক না? এইদিকে নোমান কেবল শুধু ধীরে মাথা নাড়ে। তার চোখ একবার কুয়োর কালো পানির দিকে যায়। সজীব কোনো কথা না বলে চুপচাপ নোমানের হাত ধরে টানতে থাকে। নোমান তখনও কিছুটা স্তব্ধ, যেন কোনো গভীর ঘোরে ডুবে আছে সে। তার পা যেন মাটিতে আটকে গিয়েছে। তবু সজীব জোরে জোরে টেনে তাকে বাড়ির দিকে নিয়ে যায়। বাড়িতে ফিরে সজীব বিছানায় বসিয়ে দেয় নোমানকে। নোমান নিঃশব্দে বসে থাকে, তার চোখ দুটো যেন এখনো কিছু খুঁজছে। রাত কেটে ভোর হয়ে যায়। সজীব আর দেরি না করে সকাল হতেই নোমানকে নিয়ে ছুটে যায় সেই কবিরাজের কাছে। পৌঁছেই সজীব বলে, হুজুর, আমি আর চুপ থাকতে পারছি না। কাল রাতে নোমান আবার কুয়োর কাছে চলে গিয়েছিল। আমি ঠিক সময় না গেলে হয়তো আজ ওকে পেতাম না। কবিরাজ ধীরে ধীরে মাথা নাড়ে, তার মুখে গভীর চিন্তার রেখা। তিনি নোমানের চোখের দিকে তাকিয়ে বলেন, আমি আগেই বলেছিলাম, কুয়োর ভেতরে এক ভয়ানক আত্মা বন্দী আছে। তোমরা সেই ছিল খুলে দিয়েছ, আর এখন সেই আত্মা সে নোমানকে টানছে, ওকে চায়। নোমান ফিসফিস করে বলে, ও মানে অজান্তা? ও কি মানুষ না? কবিরাজ চোখ বন্ধ করে একটু চুপ করে থেকে বলে, না, অজান্তা নামটা সত্যি হলেও সে মানুষ না। সে এক বিভ্রান্ত আত্মা। হয়তো সে একসময় বিশ্বাসঘাতকতার শিকার হয়ে কুয়োর গভীরে আত্মহত্যা করেছিল, আর এখন সে খুঁজছে এক সঙ্গী যাকে সে নিজের মতো করে নিতে পারবে। সজীব কাপা গলায় বলে, তাহলে হুজুর এখন উপায় কি? ও যদি আবার নোমানকে ডাকে, তাকে যদি আবার কুয়োর কাছে নিয়ে যেতে চায়? কবিরাজ তখন থলির ভিতর থেকে একটা কালো সুতোয় বাঁধা তাবিজ বের করে দেন। তার কণ্ঠ আরো নিচু, ভয় শুদ্ধ গভীর হয়ে ওঠে। এই নাও, এই তাবিজটা ডান হাতে বেঁধে রাখবে। আর হ্যাঁ, সাথে আরেকটা কথা, রাতের বেলা একা কিন্তু বাইরে যাবে না। এই আত্মাটা দুর্বল নয়, যে কোনো সময় কুয়োর পানিতে টেনে নিয়ে যেতে পারে তোমাকে। নোমান তাবিজটা হাতে নেয়। মনে হয় সেই ছোট্ট বস্তুটাই
এখন তার একমাত্র বাঁচার ভরসা। কবিরাজ তখন বলেন, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। ও কেবল ডাকবেই না, খুঁজবে, টানবে, এমনকি তোমার ঘর পর্যন্ত যেতে পারে। সজীব চুপচাপ তাবিজটা নোমানের হাতে বেঁধে দেয়। তার চোখে তখনও ভয়, আর নোমানের চোখে অজন্তার মুখ ভেসে ওঠে। কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, সামনে কদিন পরেই অমাবস্যার রাত, আর তোমরা যদি এখনও না বুঝো তাহলে বলে রাখি, অমাবস্যার রাতে এই আত্মা তার পূর্ণ শক্তি পাবে। তার গলা আরও গম্ভীর হয়ে ওঠে। সেই রাতেই ও নোমানকে পুরোপুরি নিজের করে নিতে চাইবে। সব রকম চেষ্টা চালাবে, ভয়, ঘোর, প্রেম, বিভ্রান্তি সব দিয়ে। তোমাদের খুব সাবধানে থাকতে হবে, একটুও কিন্তু সুযোগ দেওয়া যাবে না। সজীব কবিরাজের মুখের দিকে তাকিয়ে থাকে। নোমান তখনও তাবিজটা শক্ত করে ধরে আছে। কবিরাজ আরও বলেন, তোমাদের ঘরের চারপাশে আমি মাটির বৃত্ত এঁকে দেব। সেই বৃত্তের বাইরে যেও না কিন্তু রাতের বেলা। আর যদি কোনোভাবে নোমান সেই বৃত্ত পেরিয়ে যায়, তবে তাকে ফিরিয়ে আনা আর কিন্তু সহজ হবে না। এই কথা শুনেই নোমানের মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। আর সজীব, সে তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে কবিরাজকে সালাম জানিয়ে তারা দুজন বাড়ির দিকে রওনা দেয়। পথে আসতে আসতে সজীব যেন আর সহ্য করতে না পেরে সে ফুঁসে উঠে বলে, তুই এমন পাগল কেন রে? কবিরাজ তো বলেছিল বাইরে যেও না, সাবধানে থেকো। আর তুই কি করলি? পেট ব্যথার বাহানা দেখিয়ে ঠিক রাত 11টার সময় কুয়োর কাছে গেলি। এই, তোর মাথায় কি থাকে রে? নোমান চুপ করে থাকে। সে কোনো উত্তর দেয় না। তার মনে তখনও ভেসে উঠছে একটাই ছবি, অজান্তা। তার সেই চোখ, সেই হাসি, সেই মুহূর্ত যখন সে বলেছিল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো। এদিকে সজীব ধমকের গলায় আবার বলে ওঠে, তুই যদি আবার এমন কিছু করিস না, আমি কিন্তু তোর মাথায় বাড়ি দিয়ে একদম ঘুম পাড়িয়ে রাখবো, বুঝলি? নোমান এবার ধীরে বলে, আমি চাইনি এমন হোক সজীব। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। সজীব কাঁধে হাত রেখে বলে, ঠিক আছে, এখন বাড়ি চল। কিন্তু হ্যাঁ, মনে রাখবি, অমাবস্যার রাত আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। তার পরের দিনগুলো যেন চোখের পলকেই কেটে গেল। কোনো রকমে দিন পার করে এলো অমাবস্যার সেই রাত। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। চাঁদ নেই, আলো নেই, আকাশ জুড়ে কেবল ঘন কালো মেঘ। সন্ধ্যার আগেই কবিরাজ এসে পৌঁছালেন সজীবদের বাড়িতে। তিনি খুব সতর্কভাবে বাড়ির উঠোনে একটি গোলাকার দাগ মাটির বলয় দিয়ে তৈরি করলেন আর বললেন, এই বলয়ের বাইরে কেউ যাবে না, যা কিছুই হোক। কেউ যদি ডাকেও, কাঁদেও বা চেনা কণ্ঠও হোক না কেন, কোনো কিছুতে সারা পর্যন্ত দেবে না। আজকের রাতটা পরীক্ষার রাত। নোমান, সজীব আর সজীবের বাবা সবাই বলয়ের ভিতর বসে আছে। কবিরাজ নিজে দাঁড়িয়ে আছেন বলয়ের মাঝখানে। তার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, চুপি চুপি মন্ত্রপাঠ করছেন। রাত গড়াতে থাকে। 11টার ঘড়ি বাজতেই হঠাৎ চারপাশে বাতাসের গতি বেড়ে যায়। সজীবদের বাড়ির চারদিকে ঝড়ো হাওয়া বইতে থাকে। গাছের ডালপালা বাড়ির টিনের চালে লাগছে যেন। নোমান চুপচাপ বসে আছে, তবে তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে যেন টের পাচ্ছে কেউ বা কিছু তাকে পাশ থেকে ডাকছে, টানছে। সজীব বলে, সব ঠিক তো নোমান? নোমান মাথা নাড়ে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই সজীবদের উঠোনের এক প্রান্তে একটি ছায়া দেখা যায়। ছায়াটা ধীরে ধীরে ঘুরছে, একসময় দাঁড়িয়ে পড়ে বলয়ের বাইরের দিকে। আর সেই ছায়ার কণ্ঠে শোনা যায় এক মিষ্টি ডাক, নোমান, তুমি আসো, আমি এখানে আছি। আমরা তো কথা দিয়েছিলাম অমাবস্যার রাতে দেখা হবে। অজন্তার কণ্ঠস্বর ঠিক যেন আগের মতোই কোমল আর মায়াবী। নোমান শিউরে ওঠে। সে হাতের কবজি শক্ত করে ধরে, কিন্তু মাথার ভেতর যেন কোর সেই মুহূর্তগুলো ঝাঁপিয়ে পড়ে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু কবিরাজ সঙ্গে সঙ্গে বলে ওঠেন, না নোমান, এক পা এগোলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। ও তোমার প্রিয়জনের রূপ ধরে এসেছে, কিন্তু ও অজান্তা না, ও এক অভিশপ্ত আত্মা যে আজ রাতেই তোমার জীবন নিতে চায়। এদিকে সজীব ঝাঁপিয়ে পড়ে নোমানের হাত ধরে বসে আর বলে, তুই যদি এখন এই বলয়ের বাইরে যাস, আমি তোর মুখ আর কখনোই দেখব না ভাই। নোমান থেমে যায়, তার চোখে জল। সে জানে এক ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে বলয়ের বাইরে। এদিকে বাইরে ঝড় বেরিয়ে চলেছে, গাছের ডাল ভেঙে পড়ছে চারদিকে, আর সেই ছায়া ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ডাকছে, নোমান, এসো,
তুমি তো বলেছিলে তুমি শুধু আমার। সজীব, নোমান ও বাকিরা কবিরাজের তৈরি মাটির বলয়ের মধ্যে দম বন্ধ করে বসে আছে। হাতের কবজি শক্ত করে চেপে ধরেছে নোমান। কবিরাজ এখনো চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করছেন। ঠিক তখনই এক বিকট শব্দ, কেউ বা কিছু যেন বলয়ের এক প্রান্তে আছড়ে পড়ছে আর কেঁপে ওঠে চারপাশ। সজীব চোখ বড় বড় করে বলে, বলয়ের ভিতর কিছু ঢুকে পড়েছে। তারা তাকিয়ে দেখে বলয়ের ভিতরে ধীরে ধীরে দাঁড়িয়ে যাচ্ছে এক নারী অবয়ব। লাল শাড়ি, খোলা চুল, অথচ মুখটা কেমন বিকৃত। চোখ নেই, গব্বর, দাঁতের বদলে ধারালো কিছু উকি দিচ্ছে ঠোঁটের কোণে। নোমানের তখন গা কাটা দিয়ে ওঠে। সে বুঝে যায় এটাই সেই অজান্তা। আত্মাটি ধীরে ধীরে নোমানের দিকে এগিয়ে আসে। কবিরাজ দ্রুত বলে ওঠেন, নোমান, ভুলেও তার চোখে চোখ রাখবি না, তাকাবি না ওদিকে, চোখ ফিরিয়ে রাখ। নোমান ফ্যাকাশে মুখে অন্যদিকে তাকিয়ে থাকে। আত্মাটা এসে তার সামনে দাঁড়ায়। তার কণ্ঠে বলে, তুমি বলেছিলে আমি শুধু তোমার, তুমি বলেছিলে আমায় যে ছেড়ে যাবে না, তাহলে এখন মুখ ফিরিয়ে আছো কেন? নোমান কান বন্ধ করে রাখে, কাপা গলায় বলে, তুই অজান্তা না। রাত প্রায় শেষের দিকে। কোর ভয়ঙ্কর সেই আত্মাটিকে বন্দী করে কবিরাজ যখন পাথরের মোহরে সিল করে ছোট একটি কাচের বোতলে ঢুকিয়ে নেন, তখন সেখানে স্বস্তির নিঃশ্বাস। সজীব, নোমান আর অন্যরা হাঁপ ছেড়ে বাঁচে। নোমান অবাক হয়ে বলে, এটা তাহলে শেষ, সব শেষ? কবিরাজ হেসে বলেন, হ্যাঁ, এই শক্তিশালী আত্মাকে অনেক কষ্টে বন্দী করেছি। এখন ও আর কারো ক্ষতি করতে পারবে না। সবাই হাসতে থাকে, কেউ পানি খায়, কেউ জোরে নিঃশ্বাস নেয়। সমস্ত ভয় আর চাপ কেটে গিয়েছে। ঠিক তখনই একটা বিকট শব্দ হয়। বিকট শব্দে সবাই থমকে যায়। সবার চোখ যায় কবিরাজের হাতে থাকা সেই কাচের বোতলে। বোতলের ভিতরে হালকা ধোয়ার মতো কিছু ঘূর্ণায়মান। কবিরাজ এক হাতে বোতল শক্ত করে ধরতেই বোতলটি ফেটে চুরমার হয়ে যায়। মুহূর্তের মধ্যেই বোতল ফেটে টুকরো টুকরো হয়ে যায়। সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে মাঝখানে জড়ো হতে থাকে। চারপাশ অন্ধকারে ঢেকে যায়। সবাই চিৎকার করে সরে দাঁড়ায়। কবিরাজ বিস্ময়ে বলতে থাকে, না 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 না, এটা হতে পারে না। একটা আত্মা কখনোই কাচের বোতল ভেঙে বের হতে পারে না, এটা তো সম্ভব না। ঠিক তখনই সেই ঘূর্ণি ধোঁয়া ধীরে ধীরে আকার নেয় এক ভয়ঙ্কর অবয়বের। চুল এলোমেলো, মুখ বিকৃত, চোখ জলজল করছে আগুনের মতো। সে দাঁড়িয়েই হেসে ওঠে, একটা ঠান্ডা, রক্ত শীতল আর বিদ্রুপপূর্ণ হাসি। ঠিকই বলেছিস তুই কবিরাজ, একটা আত্মা এটা করতে পারে না। কিন্তু আমি কোনো আত্মা না। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ আর কথা বলতে পারে না। নোমানের ঠোঁট কাঁপছে। তাহলে তুমি কে? অবয়বটি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলে, তুই আমাকে আত্মা ভেবে ভুল করেছিস কবিরাজ। আমি ছিলাম, আমি আছি আর আমি থাকব। আমি কোনো আত্মা না, আমি হলাম জিন। এই কথা বলতেই বাতাস থমকে যায়। সবাই যেন পাথর হয়ে যায়। কবিরাজের মুখ থমথমে। তিনি বলে ওঠে, এটা তো একেবারে অন্য কিছু। এই শক্তির মোকাবেলা আমার একার পক্ষে সম্ভব না। জিনের সেই কালো অবয়ব তখন ধোয়ার মতো এক একবার এক এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না ঠিক মতো। নোমানের শরীর ঠান্ডায় কাঁপছে। সজীব তো দাঁড়াতেই পারছে না। কবিরাজ ধীরে ধীরে পেছনে সরতে থাকে আর বলে, তুই কে? তোর আসল পরিচয় কি? জিন হেসে উঠে বলে, তুই কি মনে করেছিস একটা কয়েকশো বছরের পুরনো মন্ত্র আর বোতল দিয়ে আমাকে আটকে রাখবি? আমি জিন। আমাকে কুয়োর ভিতর ফেলে জিনদের প্রধান মন্ত্রে বেঁধে দিয়েছিল ওরা। সবাই থমকে যায়। কবিরাজ শক্ত করে দাঁড়িয়ে বলে, তুই যাই হ, তোর জায়গা পৃথিবীতে নয়। তোর শক্তি এখানকার মানুষের জন্য ভয়ানক। তোকে ফের বন্দী করতেই হবে। জিন তখন হাসে আর বলে, বন্দী করবি? কাকে দিয়ে? এই নোমান যে এখনো চোখ বন্ধ করে আছে? এই সজীব যে এখনো কাঁপছে? কবিরাজ মাটির থেকে ধুলো তুলে মন্ত্র পড়া শুরু করে এবং আবার একটি ত্রিভুজ বলয় আঁকে। জিনটি সেই বলয় মুহূর্তেই ভেঙে ফেলে। কবিরাজকে এক ধাক্কায় অনেক দূরে ফেলে দেয়। জিনটি ভয়ানকভাবে হাসতে থাকে আর বলে, এখন তোরা সবাই মরবি। তোদের মরার পর আমি মুক্ত হয়ে যাব চিরতরে। তোরা কেউই আমাকে থামাতে পারবে না। তখনই সজীব দৌড়ে গিয়ে জিনটাকে শাসায় আর বলে,
আমি তোকে শেষ করেই ছাড়ব। কিন্তু সে তো সাধারণ একটা যুবক, সে কি করে জিনকে পরাস্ত করবে? তখনই জিনটি সজীবকে আঘাত করে মাটিতে ফেলে দেয়, আর সে হাসতে হাসতে বলে, আমাকে কেউ আটকাতে পারবে না। তখনই নোমান হঠাৎ চিৎকার করে ওঠে, না, আমি পারবো, আমি তোকে শেষ করব। সবার বিস্ময়ের মাঝে নোমান সামনে এগিয়ে যায়। তার হাতে এখনো বাঁধা কবিরাজের দেওয়া সেই তাবিজ। সে সেই তাবিজ ছিঁড়ে ফেলে জিনের দিকে ছুঁড়ে মারে। তাবিজটি গিয়ে জিনের বুকে লাগতেই ভয়ঙ্কর আর্তনাদ। জিনের শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসে। সে কুয়োর দিকে ছুটে যায়। নোমানও পিছন পিছন যায়। আর কেউ কিছু করার আগেই জিন কুয়োর ভিতরে ঝাঁপ দেয়, আর নোমানোর সাথে সাথে ঝাঁপ দেয়। এদিকে সজীব চিৎকার করে ওঠে। কবিরাজ দৌড়ে আসে, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। কুয়োর পানি থমথমে। 1 মিনিট, 2 মিনিট, হঠাৎ সেই পানি থেকে তীব্র ধোঁয়া বের হয়। আর কিছুক্ষণের মধ্যেই সব শান্ত। নোমান আর নেই। তাকে কুয়োর ভেতর অনেক খুঁজেও পাওয়া যায়নি। হয়তো নোমান নিজের জীবন বিসর্জন দিয়ে জিনটিকে পুনরায় বন্দী করে রেখেছে। সব কিছু এখন শান্ত। চারদিকে আর কোনো শব্দ নেই। সজীব চুপচাপ বসে আছে সেই পুরনো কুয়োর পাশে। ভোরের আলো ফুটে উঠেছে। আকাশটা রঙিন হলেও তার চোখে কেবল ছায়া। সে একা নিঃশব্দে তাকিয়ে আছে সেই কুয়োর পানের দিকে, যেখানে তার ফুফাতো ভাই হারিয়ে গিয়েছে অজানা এক অন্ধকারের ভেতরে। তার চোখে জল টলমল করছে। সে বলে, তুই নিজেই আজ অজানায় হারিয়ে গেলি নোমান। তার চোখের সামনে ভেসে ওঠে সেই মুহূর্তগুলো। নোমানের হাসি, তার ভয়কে তুচ্ছ করে ছুটে যাওয়া, আর শেষ চিৎকার, আমি পারবো, আমি তোকে শেষ করব। সজীব কাঁপা গলায় বলে, তুই শুধু আমার ভাই ছিলি না রে, তুই ছিলি আমার বন্ধু, আমার সাহস। তুই ছিলি সেই দেয়াল যা আজ আর নেই। এখন এই কুয়োর দিকে তাকালে মনে হয় তুই এখানেই কোথাও আছিস। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর শেষবারের মতো কুয়োর দিকে তাকিয়ে বলে, বিদায় নোমান, হয়তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গল্পে। সমাপ্ত।